বন্ধু শামীম বলল, জানলেও কিছু হবে না, আমরা আপুকে বুঝিয়ে বলবো। আচ্ছা এখন তোরা বল কি কারণে এত জরুরি তলব দিয়ে কলেজে আনলি? আসলে সরকারিভাবে 10টা কলেজ নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট ছড়িয়েছে, আর এই খেলা থেকে জ্যাকলে চ্যাম্পিয়ন হবে। সরকার তাদেরকে পুরস্কৃত করবে এবং কলেজের মান উন্নয়ন সম্পর্কে দেখবে। তাই আমাদের ভার্সিটি থেকে একটা দল অংশগ্রহণ করবে, এজন্য স্যার তোকে ডেকেছে। আর একটা কাজ আছে। কি কাজ? তুই তো জানিস সাগর লিমাকে ভালোবাসে। সাগর অনেক দিন যাবৎ লিমার পেছনে ঘুরতেছে। সাগর আজকে বলল, আমাকে যদি ওর সাথে কথা বলাতে পারিস তাহলে আমাদেরকে বড় ধরনের ট্রিট দিবে। আর এই কাজ তুই ছাড়া কেউই করতে পারবে না। কোনোটাই আমার পক্ষে সম্ভব না, না ক্রিকেট খেলা, না ওই বদমেজাজি মাইয়ার সাথে সাগরের কথা বলিয়ে দেওয়া। আমি এখনই বাসায় চলে যাব। শামীম বলল, তুই বলছিস তুই সাগরকে রিমার সাথে কথা না বলে দিস, কিন্তু ক্রিকেট খেলতে হবে। আমাদের ভার্সিটির একটা মান সম্মান আছে, আর প্রফেসর স্যার যেহেতু তোকে ডেকেছে, না খেলে পারবি না। দেখ শামীম, তুই জানিস ঈশিতা আপু খেলা পছন্দ করে না, আমি কোনোভাবেই খেলতে পারবো না। এর আগে খেলতে গিয়ে তোকে থাপ্পড় দিয়েছে মনে নাই? আরে শালা, ঈশিতা আপুকে এত ভয় পাওয়ার কি আছে? ঈশিতা আপুকে আমরা বুঝিয়ে বলবো, তারপরেও সম্ভব না। আমাদের কথার মাঝখানে হঠাৎ করে আমার বন্ধু সাগর এসে পড়লো। আমাকে দেখে এসে জড়িয়ে ধরছে। শালা হারামি, তুই এতদিন পরে কলেজে আসছিস? আজকেও তো কলেজে আসতাম না, কিন্তু এই হারামিগুলা জরুরি তলব নিয়ে আসছে। দোস্ত, একটা কাজ করে দে না, লিমার সাথে আমাকে কথা বলে দে না। অসম্ভব, ওই বদমাজাজি মাইয়ার সাথে আমি তোকে কথা বলিয়ে দিতে পারবো না। তুই অন্য কোনো মায়ের সাথে কথা বল, তোর সামনে এনে হাজির করাবো, সে যত বড় সুন্দরী হোক না কেন। না দোস্ত, আমি শুধু লিমার সাথে কথা বলবো, তুই একটু কথা বলিয়ে দে না। তুই যা খেতে চাইবি তোকে খাওয়াবো। সবগুলো হারামি চেপে ধরছে। লাস্ট পর্যন্ত আমি বাধ্য হয়ে বললাম, ঠিক আছে কথা বলিয়ে দিব, কিন্তু আমাকে এখন $50 দিতে হবে। সবাই বলতে লাগলো, ডলার কোথা থেকে পাবি? আমি বললাম, ডলারের হিসাবে যত টাকা আসে তত টাকা দিবি। সাগর একটা 1000 টাকার নোট বের করে আমার হাতে দিল। আমি টাকাটা পকেটে ঢুকিয়ে তাদের সাথে বসলাম। এখন তোরা বল, লিমা কোথায়? ওরা আমাকে বলল ওর ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি একটা সাদা ড্রেস পরে আর মাথায় খয়েরি ওড়না দিয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে ওর 2-3 বান্ধবীও আছে। আমি ওর দিকে তাকিয়ে আছি, ওর বান্ধবীরা চলে যাবে, তারপর ওর সাথে কথা বলবো। বন্ধুরা বলল, যাস না কেন? আমি বললাম, না যাব না। বন্ধুরা বলল, তা না হলে টাকা দে। টাকা একবার পকেটে ঢুকিয়েছি, আর নিতে পারবি না। বন্ধুরা বলল, কিভাবে তোর কাছ থেকে টাকা নিতে হয় আমাদের জানা আছে। সাথে সাথে সবগুলো হারামি আমার সাথে জোর জবরদস্তি করতে শুরু করলো। 2 জনে হাতে ধরেছে, একজন কোমরে আর 2 জন পায়ে, আর একজন পকেটে হাত ঢুকিয়ে দিল। আমি কোনো উপায় না পেয়ে লাস্ট পর্যন্ত ওদের কাছে হার মানতে হলো। আমি বললাম, ঠিক আছে আমি যাচ্ছি। তার আগে দেখ ওর সাথে ওর বান্ধবীরা আছে নাকি। তাকিয়ে দেখি এখন ওর সাথে ওর বান্ধবীরা আছে। আমি বললাম, 2 মিনিট দাঁড়া, ওর বান্ধবীরা যখন চলে যাবে তখন আমি ওর কাছে গিয়ে কথা বলবো। 5 মিনিট পরে ওর বান্ধবীরা চলে গেল। ও একা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, যদি ওর বান্ধবীরা চলে আসে। আসলে ওই মায়ার বান্ধবীরা আপুর সাথে চলে, যদি আড়ালে লিমার সাথে আমাকে কথা বলতে দেখে তাহলে হয়তো আপুকে বলে দিতে পারে। তাই এই ভয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। দুজনে গড়াগড়ি খেতে খেতে একেবারে নিচে। আমার হাতে একটু ব্যথা পেয়েছি, অল্প অল্প রক্ত পড়ছে। আমি তাকিয়ে দেখি আপুদের ডিপার্টমেন্টের এক সিনিয়র বড় ভাই। সে আমার কাছে এসে বলতে লাগলো, চোখে দেখিস না? আমি বললাম, আপনি দেখেন না? সে সাথে সাথে আমাকে একটা থাপ্পড় মারলো। আমার রাগ উঠে গিয়েছিল, কিন্তু রাগটা আমি কোনো মতে কন্ট্রোল করলাম। সে আমাকে আরেক গালে আরেকটা থাপ্পড় দিতে যাবে, আমার সব বন্ধুরা এসে ধরে ফেললো। সবাই বলতে লাগলো, আপনি ওকে থাপ্পড় দিয়েছেন কেন? সিনিয়র ভাই বলতে লাগলো, ছাগলের বাচ্চা, চোখে দেখতে পান না? এই কথা শোনার পরে আমি রেগে গেলাম, সাথে আমার বন্ধুরাও খেপে গেল। হঠাৎ করে সিনিয়র ভাইয়ের ডিপার্টমেন্টের আরও 2 জন বড় ভাই আসলো। পরিস্থিতি খুব খারাপ অবস্থায়, আমাকে কেউই আটকে রাখতে পারছে না। ও আমাকে থাপ্পড় দিয়েছে ভালো কথা, কিন্তু ও আমাকে ছাগলের বাচ্চা বলে গালি দিল কেন? হঠাৎ করে পিছন থেকে কেউ যেন আমাকে জোরে একটা টান দিল। আমি পিছনে ফিরে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ঈশিতা আপু এইখানে কিভাবে? তাকে দেখে আমার রাগ ক্রমশ নিভে গেল। ঈশিতা আপু বলতে লাগলো, কি হয়েছে এখানে? আর তুই আমার কাছে না বলে কলেজে আসলি কেন? আমি কোনো কিছুই বলছি না। হঠাৎ করে আমার গালে হাত দিয়ে বলল, তোর গালে আঙুলে দাগ কেন? আমি মাথা নিচের দিকে দিয়ে রাখছি। আপু আমার মাথাটা উপরে তুলল।
কি হলো, কথা বলিস না কেন? আমি সবার দিকে তাকিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে এবং সিনিয়র ভাইগুলোও আছে। কিছু হয় নাই। কিছু না হলে তোর গালে দাগ কোথা থেকে আসলো? আমি চুপ করে আছি। আপু রাগে ফুলতে ফুলতে লাগলো, তার চেহারা পুরো দমে রাগে লাল হয়ে গিয়েছে। আপু শামীমের কলার ধরে জিজ্ঞেস করলো কি হয়েছে। শামীম ভয়ে আপুকে সব কিছু বলল। তারপর আপু আমাকে টেনে ওই বড় ভাইয়ের কাছে নিয়ে গেল। বড় ভাইয়ের কাছে গিয়ে বলল, তুই ওকে থাপ্পড় দিয়েছিস কেন? বড় ভাই বলতে লাগলো, ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আপু বলতে লাগলো, তুই বললেই আমি বিশ্বাস করব ফারাবি তোকে ধাক্কা দিয়েছে? থাপ্পড় দিয়েছিস আবার গালি দিয়েছিস কেন? বড় ভাই বলতে লাগলো, থাপ্পড় দিয়েছি, ভালো করেছি, কি করবেন কি করব। আপু পুরো দমে রেগে গেল। তারপর আপু সেই বড় ভাইয়ের গালে ঠাস ঠাস 2টা থাপ্পড় দিল। বড় ভাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপু রাগে রাগে বলতে লাগলো, তুই চিনিস আমাকে? তোর এমন অবস্থা করব না, আজীবন জেলে পচে মরতে হবে। তোর তো সাহস কম না? তুই ওকে থাপ্পড় দিয়েছিস, আবার গালিও দিয়েছিস, আবার আমার সামনে বলতেছিস দিয়েছিস, ভালো করেছিস। আমি ইচ্ছা করলে আগামী 10 মিনিটের মধ্যে তোকে জেলে ঢোকাতে পারি। আমার ক্ষমতা সম্পর্কে তুই জানিস না। আর যদি কখনো তোকে দেখি তুই ওর দিকে রাগে চোখে তাকিয়ে আছিস, তাহলে এই কলেজ থেকে তোকে বের করার ব্যবস্থা করব। দিস ইজ লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, কথাটা যেন মনে থাকে। আপু বড় ভাইকে যে ঝাড়ি দিয়েছে, আগামী 10 মিনিটের মধ্যে তোকে জেলে ঢোকাতে পারি। আসলে আপু ইচ্ছা করলে পারবে। আপুর বাবা সেনাবাহিনীর উচ্চ পদে চাকরি করে। আপু 2 চাচা, একজন র্যাবে চাকরি করে আর একজন ম্যাজিস্ট্রেট। আপু ওইখান থেকে আমাকে টেনে একটু দূরে নিয়ে আনলো। তারপর আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। সবাই তাকিয়ে আছে। আমি বললাম, আমাকে এভাবে থাপ্পড় দিলে কেন? আমার মন চেয়েছে দিয়েছি। তাহলে ওই ভাই আমাকে থাপ্পড় দিয়েছে শুনে খেপে গেল কেন? আমাকে ছাড়া তোর দিকে কেউ চোখ তুলে তাকাবে, আমি তার চোখ তুলে ফেলবো। তোকে টাচ করা তো পরের কথা। তুই আমাকে না জানিয়ে কলেজ আসলি কেন? শামীম আমাকে জরুরি ফোন দিয়ে নিয়ে এসেছে। প্রফেসর স্যার নাকি আমার সাথে কি বলবে। আপু শামীমকে ডাকতে লাগলো। শামীম ভয়ে কাচুমাচু করে আপুর সামনে আসতে লাগলো। সাথে রিয়াও আসতে লাগলো। আপু শামীমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই ওকে ফোন করে ডেকে আনলি কেন? আপু রাগে কটর মটর করতে লাগলো। আপুর এই রাগ দেখে আমার সব বন্ধুরা ভয় পেয়ে গেল। আর শালা বলে আপুকে নাকি বুঝিয়ে বলবে আমার খেলার জন্য। শামীম আমতা আমতা বলতে লাগলো, আসলে প্রফেসর স্যার বলছে ওকে ফোন দিয়ে আনার জন্য। কি জন্য? জানি না। আমি মনে মনে শামীমকে গালি দিচ্ছি। শালা এখন বুঝিয়ে বল খেলার কথা, এখন তো ভয়ে কথাই বলতে পারিস না। আপু আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই কলেজে আসবি, আমাকে তো একবারও ফোন দিবি? আসলে শামীম এত জরুরি তলব করলো যে আমাকে ফোন দিতে মনেই নাই। তুমি এইখানে আসলে কিভাবে? আগে তোর মোবাইলটা বের কর। আমি পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করলাম। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি 42টা ফোন, আর সবগুলো ঈশিতা আপুর। আপু আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। তারপর তার ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেললো। মোবাইলের ব্যাগের ভিতর ঢুকালো কেন? আমি বুঝতে পেরেছি আপু ফোন দিয়েছে। আমি ধরে নাই সেই জন্য। আসলে তুমি এতগুলো ফোন দিয়েছো, মোবাইল পকেটে ভাইব্রেশন লাগানোই ছিল, তাই তোমার ফোন ধরতে পারেনি। আর ধরতে হবে না, মোবাইল ইউজ করা লাগবে না। আমি তোকে 1টা 2টা 50টার অবধি ফোন দিয়েছি। একটা ফোন যদি ধরতি, বুঝতাম আমি কত টেনশনে ছিলাম জানিস। খালামণিকে ফোন দিয়ে যখন তোর কথা জিজ্ঞাসা করলাম, খালামণি যখন বলল তুই কলেজে, তখন রাগে তোকে যদি আমি ওই সময় পাইতাম, তাহলে তোকে কি করতাম তুই ভাবতেও পারতি না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোমাকে ফোন দেওয়ার দরকার ছিল। সরি, এবারের মতো মাফ করে দাও। কিসের মাপ? এত সহজে তোকে মাপ করব না। তাহলে কি করলে মাফ করবে? যা বলবো তাই করবি তো? হ্যাঁ করব। তাহলে ওই ছেলেটাকে দেখছিস, ওকে গিয়ে একটা থাপ্পড় দিবি। আরে কি বলতেছো? ও তো আমার বন্ধু সাগর। তোর বন্ধু হোক আর যেই হোক, তুই গিয়ে ওকে একটা থাপ্পড় দিবি। আমি আপুর কথা মতো আমার বন্ধু সাগরের কাছে যেতে লাগলাম। থাপ্পড় দিলে ও নিশ্চয়ই কিছু বলবে না। যদি জানতে পারে আপু বলেছে থাপ্পড় দেওয়ার জন্য, তাহলে মাইন্ড করতে পারে। আমি সাগরের কাছে গিয়ে থাপ্পড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় পিছন থেকে কে যেন আমার হাত টেনে ধরেছে। আমি তো মনে করেছি আপু, কিন্তু পিছনে ফিরে তো দেখি আমার ক্লাসমেট ফারিহা। ফারিহা মনে মনে আমাকে পছন্দ করে এইটা আমি জানি, কিন্তু আমার হাত ধরেছে কেন? আমি আপুর দিকে তাকিয়ে দেখি আপু তেলে বেগুনে আগুন হয়ে আমার দিকে আছে। আমি ভয়ে হাতটা সরিয়ে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে রইলাম। এরই মধ্যে ফারিহা আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়েছে আর বলল, এই চিরকুটটা আমার বন্ধু মিশালকে দেওয়ার জন্য। আপু যে তেলে বেগুনে আগুন হয়ে এদিকে আসছে,
ফারিহা সেদিকে খেয়ালই নাই, আমার হাতে চিরকুটটা দিয়ে চলে যাচ্ছে। আমি চিরকুটটা খুলে পড়তে যাব, এরই মধ্যে আপু এসে আমার হাত থেকে টান দিয়ে চিরকুটটা নিয়ে নিল। তারপর কিছু সময় ধরে চিরকুটটা পড়লো। আমি আপুর দিকে খেয়াল করে দেখি তার চোখে পানি এবং চেহারা রাগে কটমট করছে। হঠাৎ করে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার দুই গালে ঠাস ঠাস দুইটা থাপ্পড় বসিয়ে দিল আর বলতে লাগলো, ভিমান, তোকে আমি এই বিশ্বাস করেছিলাম? কি অপরাধ ছিল আমার? কেন এমনটা করলি? আমার সরলা ভালোবাসা আর অসম্ভব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিলি। তুই এমনটা করতে পারলি? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুই আমার হাজারো দেখা স্বপ্ন আর আমার অবিরাম অফুরন্ত ভালোবাসার ছলনা করলি। তুই তলে তলে ওর সাথে এতটুকু এগিয়ে গেছিস। তুই আমাকে বলতি তুই ওকে পছন্দ করিস, তাহলে আমার মনকে আমি হাজার বুঝিয়ে তোর কাছ থেকে ফিরিয়ে রাখতাম। এক নাগারে কথাগুলো বলতে লাগলো আর কান্না করতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কার সাথে তলে তলে এতটুকু এগিয়ে গেলাম, আমি তার সাথে কোন সময় প্রেমের ছলনা করলাম, কিছুই বুঝতেছি না। আপু কান্না করতে করতে চিরকুটটা দিল, মেরে ফেলে দৌড়ে চলে যাচ্ছে। আমি তার পেছন পেছন দৌড়ে যেতে লাগলাম। তারপর আমি তার হাত ধরে টান দিলাম, বললাম, কি হয়েছে? আমি আবার কি করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কান্না করছো কেন? আর আমাকে এইখানে ফেলে চলে যাচ্ছ কেন? আপু এক ঝাটকায় তার হাতটা সরিয়ে নিল আর বলতে লাগলো, বেঈমান, তুই আর আমার হাত ধরবি না, আমার সাথে কোনোভাবে যোগাযোগ করবি না, আর আমাদের বাসায়ও যাবি না। তা না হলে আমি উল্টোপাল্টা কিছু করে বসবো। আরে কি হয়েছে বলবে তো? আমার সাথে নাটক করিস? আরেক মেয়ের সাথে সব কিছু করে আমার সাথে কেন প্রেমের নামে ছলনা করলি? তুই আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবি না। এই কথা বলে আপু চলে যাচ্ছে। আমি আবারও যেয়ে তার হাত ধরলাম, সাথে সাথে আরও দুইটা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে তাকে বললাম, কেন এমন করছো? কার সাথে কি করেছি সেটা তো আগে বলবা। আমি কিছু বলতে পারবো না। তুই আর আমার সাথে কথা বলবি না বলে দিলাম। আর আমার পেছন পেছন আসবি না। যদি আসিস তাহলে এখনই আমি গাড়ির নিচে ঝাঁপ দিব। আমি আর কিছু না বলে গালে হাত দিয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম। আপু কান্না করতে করতে চলে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো চিরকুটের কথা। আমি দৌড়ে কলেজের ভিতরে ঢুকলাম এবং চিরকুটটা খুঁজে বের করলাম। তারপর পড়তে লাগলাম। তাতে লেখা, হে রাজকুমার, তুমি যেদিন বর্ষার বৃষ্টির দিনে আমাদের বারান্দায় এসেছিলে, সেদিন তোমার দুই চোখে আমি আমার জন্য জমানো হাজার সহস্র আবেগ আর ভালোবাসা দেখেছি। সেদিন আমি বিজলি চমকানোর ভয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন অজানা এক ভালো লাগা আমার চতুর্পাশ থেকে ঘিরে ধরেছিল। তার কিছুদিন পরে কলেজের সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উঠতে গিয়ে তোমার সাথে ধাক্কা খেয়ে দুজনেই গড়িয়ে গড়িয়ে যখন তোমার উপরে আমি পড়লাম, কিছু সময়ের জন্য যে তোমার ঠোঁট আমার ঠোঁট দুজনের অজান্তে এক হয়ে গিয়েছিল, তখন এক অদ্ভুত অনুভূতি মনে শিহরণ তুলেছিল। তারপর থেকে তুমি আমাকে সব সময় ফলো করতে, আমিও তোমাকে সব সময় খেয়াল রাখতাম। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে আমার মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। তুমি এত বোকা কেন রাজকুমার? যাকে ভালোবাসো তাকে কি মুখ ফুটে বলা যায় না? আমি মেয়ে মানুষ হয়ে কীভাবে তোমাকে আগে বলি? তাই তোমাকে চিরকুটের মাধ্যমে জানিয়ে দিলাম আমি তোমাকে ভালোবাসি। এই তো রাজকুমারী ফারিহা। আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপু কেন উল্টাপাল্টা বকে চলে গেল। ফারিহা বিশালকে ভালোবাসে। আমাকে তো বললো চিরকুটটা মিশালকে দেওয়ার জন্য, আর আমার শাকচুন্নি আমাকে ভুল বুঝে কতগুলো কথা বলে গেল। আর ভুল বোঝারও কারণ আছে, কারণ ভার্সিটিতে আমার বন্ধুরা প্রায়ই আমাকে রাজকুমার বলে ডাকে, আর ফারিহা চিরকুটটাতে রাজকুমার উল্লেখ করেছে। এখন আমি কি করব? আমি যে তার সাথে কথা না বলে থাকতেই পারবো না। এই কিছুদিনের ভিতরে যে আমার হৃদয় আত্মার সাথে মিশে গিয়েছে। মিশালকে ফোন দিলাম, বললাম আগামী 5 মিনিটের মধ্যে ক্যান্টিনে আয়। 2-3 মিনিটের মধ্যে মিশাল আসলো। আমি ওকে সবকিছু বুঝিয়ে বললাম, ওই বৃষ্টির দিনে ফারিহার সাথে এরকম এরকম কাজ করেছিস? ও হ্যাঁ বলল। আমি তাকে বোঝালাম, তুই কি ফারিহাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। ফারিহা তোকে লাভ লেটার দিয়েছে। সত্যি বলছিস দোস্ত? এই নে তোর লাভ লেটার। থ্যাংক ইউ দোস্ত। আমি এই দিনেরই অপেক্ষায় ছিলাম। তুই আজকে যা চাইবি তাই খাবো। আমি কিছু বললাম না, চুপ করে বসে আছি। অন্য কোনো সময় বলতে হয়তো ওকে নিয়ে 3-4 হাজার টাকা রেস্টুরেন্টে বিল তুলতাম, কিন্তু আজকে এসে আপু উল্টা রিয়াক্ট দেখে কোনো কিছুই ভালো লাগছে না। আমার চোখের দিকে তাকিয়ে আমার বন্ধু বলল, কি হলো, চুপ করে আছিস কেন? অন্য সময় বলার আগেই আমাকে বাস দেওয়ার জন্য রেডি থাকতি, আজকে কি হলো? আমি ওকে বললাম, তোদের এই প্রেমপত্রের জন্য ঈশিতা আপু আমাকে ভুল বুঝে গেল। ফারিহা কি চিরকুটটা দেওয়ার লোক পায় নাই, আমাকেই দিয়ে এই দিতে হলো। কি ভুল?
আমি বন্ধুকে সব বুঝিয়ে বললাম। ও বলল, তুই চিন্তা করিস না, আগামীকাল ঈশিতা আপুকে আমি আর ফারিহা বুঝিয়ে বলবো। আমি উঠে বাসায় চলে যাচ্ছি, পিছন থেকে আমার বন্ধু ডাক দিল। কোথায় যাচ্ছিস? বাসায়। স্যার না তোকে বললো দেখা করার জন্য? হ্যাঁ, আমি ওইখান থেকে উঠে স্যারের রুমে গেলাম এবং স্যারকে বলে আসলাম, স্যার আমি খেলতে পারবো না। স্যার অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু স্যার আমার কাছে হার মানলো। আমি খেলবো না, ব্যাস খেলবো না। তারপর আমি বাইক নিয়ে সোজা আপুদের বাসায় দরজার কলিং বেল চাপতে আপু দরজা খুলে দিল। দরজা খুলে আমাকে দেখেই রেগে গেল। তুই এইখানে কেন আসলি? তোকে না বললাম আমার কাছে আর না আসার জন্য? দেখো, তুমি ভুল বুঝছো। আমার স্কুল লাইফ থেকে ভার্সিটি পর্যন্ত প্রেমের নামে কোনো সম্পর্কেই জড়াইনি। জীবনের প্রথম একজনকে মনের কাছে জায়গা দিয়েছি, সে তুমি। তোর এই ন্যাকামো ভণ্ডামির নাটক বন্ধ কর। তুই কি পেয়েছিস আমি কি বুঝি না? তুই আমার কাছে না বলে কলেজে কেন গেছিস তাও আমি জানি। আমার কাছে আর কোনো মিথ্যা বাহানা চলবে না। তুই যা এখান থেকে বলছি। প্লিজ বিশ্বাস করো ফারিহা। কিসের বিশ্বাস? বিশ্বাস একটা কাচের আয়না একবার ভেঙে গেলে তার জোড়া লাগানো যায় না। তুই এখান থেকে যা বলছি আমি। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো? ফারিহা মিশালকে কথাটা শেষ করতে পারলাম না, এর ভিতরেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। আপু আমার হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে নিল, তারপর ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিল। হ্যালো, কে? ফারিহাকে আর কিছু জিজ্ঞাসা না করে আমার মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলল। আমি তার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। রাগে পুরো চেহারা লালে রক্তিম ধারণ করেছে, মনে হচ্ছে শরীরের সারা রক্ত আপুর চেহারায় ভেসে উঠেছে। তারপর আমাকে ঠাস করে এক থাপ্পড় মেরে, এই আমাকে বোঝাতে এসেছিস? বিশ্বাস করতে বলছিস? আজকের পর থেকে শুধু আমার সামনে কেন, আমাদের বাড়ির ত্রিসীমানার ভিতরে যেন না দেখি তোকে। যদি বাইচান্স ভুলেও আমার সামনে এসেছিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি বলে দিলাম আমার শেষ কথা। আমি তার ব্যবহারে কেঁদেই ফেললাম। কি বলছো তুমি? কেন আমার সাথে এরকম করতেছো? না জেনে না বুঝে প্লিজ এরকম করো না আমার সাথে। আমি তোমাকে না দেখে থাকতে পারবো না। আপু আমার কোনো কথাই শুনল না, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। এখন সত্যি আমার কাছে খারাপ লাগছে। আপু কখনো আমার সাথে এরকম করে না, আজকে একটা ভুল জিনিস নিয়ে ভুল বুঝলো। প্রচণ্ড রাগ হচ্ছে। ফারিহাকে যদি এই মুহূর্তে হাতের সামনে পেতাম তাহলে কষিয়ে 2টা থাপ্পড় দিতাম। বাইক নিয়ে সোজা মালেক চাচার দোকানে গিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে বাসায় চলে গেলাম। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে সিগারেট টানতে লাগলাম। কিছুক্ষণ পরে আম্মু আমার রুমের দরজায় ধাক্কাতে লাগলো। আমি সিগারেট ফেলে দিয়ে দরজা খুলে দিলাম। আম্মু ভিতরে ঢুকেই বলতে লাগলো, রুমের ভিতরে সিগারেটের গন্ধ কেন? তুই কি রুমে সিগারেট খেয়েছিস? আমি কোনো কথা বলছি না। কি হলো, কথা বলছিস না কেন? না। তাহলে রুমে সিগারেটের গন্ধ কোত্থেকে আসলো? জানি না। আচ্ছা ঠিক আছে, খেতে আয়। খাবো না, খিদে নাই। কি বলছিস? সকালে তো কিছুই খাস নাই, শরীর খারাপ লাগছে? না। তাহলে খাবি না কেন? বললাম তো আমার এখন খিদে নেই, যাও তুমি এখান থেকে। কি হয়েছে তোর? কোনো সমস্যা? তাহলে তোর চেহারা এরকম দেখা যাচ্ছে কেন? আর সকালে খাস নাই, এখনও খাবি না, কলেজ থেকে এত তাড়াতাড়ি এসে পড়লি, কিছু তো একটা হয়েছে। আমার কিচ্ছু হয় নাই। দেখ, আমার চোখ ফাঁকি দিতে পারবি না, আমাকে বল কি হয়েছে। বললাম তো কিছু হয় নাই, তুমি এখন এইখান থেকে যাও, আমি ঘুমোবো। আমি সোফা থেকে উঠে খাটে শুয়ে পড়লাম। আম্মু আর কিছু না বলে চলে গেল। রাত 8টা। আম্মু দরজায় অনেক ডাকাডাকি করলো খাবার জন্য, কিন্তু আমি খাবো না বলে দিলাম। রাত 1টায় ঘুম ভেঙে গেল খিদার তাড়নায়। কখনো একবেলা না খেয়ে থাকিনি। বালিশের নিচে হাত দিয়ে মোবাইলটা চেক করব আপু ফোন দিয়েছে কিনা। হঠাৎ করে মনে হলো, আরে মোবাইল তো নাই। আছাড় মেরে ভেঙে ফেলছে। আমি উঠে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে কিছু খেতে যাব, দেখি সব কিছু ঠান্ডা হয়ে আছে। আমি আম্মুর রুমের দরজায় গিয়ে ডাকতে লাগলাম। এক ডাক দেওয়ার সাথে সাথে আম্মু দরজা খুলে দিল। হয়তো আম্মু বুঝতে পেরেছে আমার কিছু একটা হয়েছে, সেই চিন্তায় মনে হয় আম্মুর ঘুম হচ্ছে না। আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে আমার একমাত্র ছেলেটার, যে ছেলেটা একবেলা না খেয়ে থাকতে পারে না, আজকে 3 বেলা না খেয়ে আছে। বাবা আমাকে বল না তোর কি হয়েছে। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে আম্মুকে বললাম, আমার কিচ্ছু হয় নাই, শুধু শুধু টেনশন করছো। ওই সময় আমার পেট ভরা ছিল, এখন প্রচুর খিদে লেগেছে। সব কিছু তো ফ্রিজে ঠান্ডা হয়ে গিয়েছে, তুই বস, আমি তোকে রুটি বানিয়ে দিচ্ছি। এত রাতে তুমি রুটি বানাবে? রুটি বানাতে বেশিক্ষণ লাগবে না,
তুই মাত্র 5 মিনিট বস, ফ্রিজে ভাজি রাখা আছে, শুধু গরম করলেই হবে। আমি মার কথা শুনে ভাবনার জগতে চলে গেলাম। মার ভালোবাসা এরকমই হয়। প্রিয় সন্তান না খেয়ে আছে, মাকে রাত 2টা বাজে এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা মেরে দিল। তারপর সন্তানের খিদের কথা শুনে রুটি বানাতে চলে গেল। প্রতিটি মাই তাদের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় সারা জীবন, কিন্তু বোকা সন্তানগুলো মাকে পুরোপুরিভাবে চিনতেই পারে না। মা একটু বুড়ো হলে মাকে অবহেলার পাত্র ভেবে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। রাতে 2টা বাজে যদি নিজের বিয়ে করা বউকে বলতাম আমার খিদা লেগেছে, রুটি বানিয়ে দাও, বউ বলতো তুমি কি পাগল হয়েছো, এত রাতে তোমাকে রুটি বানিয়ে দিব? আমি পারবো না, এখন ঘুমিয়ে পড়ো, সকালে বানিয়ে দিব। আর যদি প্রেম করে বিয়ে করা বউ হয় তাহলে তো রাত 10টার পরেও বাইরে থাকা যায় না। কোন সাহসে রাত 2টা বাজে প্রেম করে বিয়ে করা বউকে বলবে রুটি বানিয়ে দিতে? তুমি যে তার চোখের দিকে তাকাতেও ভয় পাও। আর যদিও তুমি আদর মাখা কণ্ঠে বলো আমার প্রচুর খিদে লেগেছে, রুটি বানিয়ে দাও না, তাহলে বলবে কি বলছিস তুই, পাগল হয়ে গিয়েছিস? রাত 2টা বাজে আমাকে ঘুম থেকে জাগিয়ে বলছিস রুটি বানিয়ে দিতে? এমন রুটি বানাবো না যে কামড় দিয়েও ছিঁড়তে পারবা না। চুপচাপ বিছানায় শুয়ে পড়ো। কিন্তু আপনার পেটে খিদে থাকলে কি শুয়ে পড়লে ঘুম আসবে? আবার এরকম অনেক আছে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখে বউ সিরিয়াল নিয়ে ব্যস্ত। বউকে খাবারের কথা বললে বউ বলে ভাত পাক করা আছে, ডিমটা পোস্ট করে খেয়ে নাও। বউয়ের রাগী চোখের দিকে তাকিয়ে আর কিছুই বলতে পারে না। আর শুধু রাত 2টা বাজে না, রাত যতই বাজুক না মাকে যে বলবেন মা আমার না প্রচুর খিদে লেগেছে, মা সাথে সাথে বলবে তাহলে আগে বলিসনি কেন, তুই বস আমি ব্যবস্থা করছি। প্রিয় সন্তানের খিদা মা সহ্য করতে পারে না, রাত যতই বাজুক না। মা কখনো বলে না এত রাতে আমাকে ডাকলি কেন, আমি পারবো না তোকে এখন রুটি বানিয়ে দিতে। এই জন্যই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি ধিক্কার জানাই সেসব সন্তানকে যারা বউয়ের কথায় পড়ে অমূল্য রতন, অমূল্য সম্পদ জন্মদাত্রী মাকে, যেই মা 10 মাস 10 দিন অসহ্য মৃত্যুর যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়াতে এনেছে, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রম নামক একটা বাসস্থলে পাঠিয়ে দেয়। আমি সেসব সন্তানকে কখনো মানুষরূপে গণ্য করি না। তারা কখনো মানুষ হয়নি এবং কখনো হতেও পারবে না। কারণ মা শব্দটা এমন একটা জিনিস যার ভেতরে লুকায়িত আছে লক্ষ কোটি দরদ, মায়া, মোহব্বত, অফুরন্ত নিঃস্বার্থহীন ভালোবাসা। সেই মা যদি একবার 2 হাত তুলে মাওলার দরবারে বন্ধন করে আপনার ভালোর জন্য, তাহলে আল্লাহ তোমাকে এমন উঁচু মকামে পৌঁছে দিবে যে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আর মা যদি একবার বরদোয়া করে আপনার জন্য, তাহলে আপনি জলে পুড়ে সারখার হয়ে যাবেন। কারণ মায়ের দোয়া আল্লাহ তাআলা সবচেয়ে দ্রুত বেশি কবুল করেন। কারণ মাঝে সন্তানের জন্য জান্নাতের একটা অংশ। সেই মাকে কখনো মনে কষ্ট দিও না, কারণ মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মায়ের মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই। মায়ের ভালোবাসা এবং ত্যাগের কথা বলে বা লিখে আমার মতো কয়েক হাজার কোটি অধম শেষ করতে পারবে না। শুধু দূর প্রবাসে থেকেও কাজের ফাঁকে মাকে অসংখ্যবার মিস করি, বিশেষ করে লাঞ্চ টাইমে। মায়ের হাতের রান্না খুবই মিস করি। তাই তো বুক ফুলিয়ে মাকে প্রতিবারই মোবাইলে জানাই মা তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং অনেক বেশি মিস করি। আই লাভ ইউ মা, আই লাভ ইউ সো মাচ। মা রুটি বানানো শেষ হলে আমি রুটি খেয়ে রুমে চলে আসলাম। মা আমার পিছনে পিছনে আসলো। আমি এসে বিছানায় শুয়ে পড়লাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মার আদর মাখা মমতাময়ী হাতের স্পর্শে কিছুক্ষণের ভেতর আমি অজানা ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকাল 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে বসে রইলাম। মা এসে বলল কলেজে যাবি না? আমি বললাম না। তাহলে রুমে বসে আছিস কেন? যা বাহির থেকে একটু ঘুরে আয়, মনটা ভালো লাগবে। মা আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিল আর বলল বিকালে তোর আব্বু আসবে। কিন্তু আমি রুম থেকে যাই নাই। কিছুক্ষণ পরে আম্মুর মোবাইলটা বাজতে লাগলো। আম্মু ফোন ধরে কথা বলছে। কে ফোন দিয়েছে জানি না। 5 মিনিট পরে আম্মু আমার কাছে ফোনটা দিল। ফোন ধরে দেখি খালামণি। বলতে লাগলো তোর মোবাইল কোথায়? কোন সময় থেকে ফোন দিচ্ছি তোর মোবাইল বন্ধ? আমি বললাম মোবাইল হারিয়ে গিয়েছে। খালামণি বলল আচ্ছা ঠিক আছে, আজকে বিকাল 4টায় তোর খালু আসবে, তুই আর ঈশিতা গিয়ে রিসিভ করে আনবি। খালামণি এই কথা বলতে দেরি আমি মোবাইলে স্পষ্ট শুনতে পারছি ঈশিতা আপু বলছে ও যদি যায় তাহলে আমি যাব না। খালামণি বলল কেন? ও গেলে তুই যাবি না কেন? সারাদিন তো তুই ওর সাথে থাকিস। আপু বলতে লাগলো কি বললো আমি ওর সাথে থাকি, ও গেলে আমি যাব না, ব্যাস। আমি আর কিছুই বললাম না। আমি খালামণিকে বললাম খালামণি আমার শরীরটা ভালো না, আমি যেতে পারবো না। তারপর ফোনটা রেখে দিলাম। আম্মু বলতে লাগলো কেন যাবি না তুই? আমি বললাম আমার শরীরটা ভালো লাগছে না তাই যেতে পারবো না। আম্মু তো আর জানে না ঈশিতা আপু কি বলছে। আম্মু বলল আচ্ছা ঠিক আছে।
তোর মোবাইল হারিয়েছিস কিভাবে? পকেট থেকে পড়ে গিয়েছিল। আম্মু আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল আমি মার্কেটে গিয়ে একটা মোবাইল কিনে আনলাম। কোন সময় কখন কোন কাজে লাগে? যা এখন গিয়ে কিনে আনবি। সারাদিন আর কারোর সাথে কোনো কথাই বললাম না। বিকেলের দিকে আব্বু আসলো, ওইদিকে খালুও আসলো। আজ রাত 12টায় আপুর বার্থডে, কালকে হয়তো অনুষ্ঠান করবে। আমি একটা অন্য নাম্বার থেকে আপুকে ঠিক 12টায় বার্থডে উইশ মেসেজ পাঠালাম। আমাকে কিছুক্ষণ পরে তার রিপ্লাই দিল, থ্যাংক ইউ। আপনাকে তো ঠিক চিনলাম না। সবার আগে আপনি আমাকে উইশ করলেন, কি আপনি? আমি মেসেজটা সিন করে মোবাইলটা পকেটে রেখে দিলাম। কি আমি পরিচয় দিতে ইচ্ছে করছে না। আমি ভাবতে লাগলাম একটা মানুষ এত বড় বেঈমান কিভাবে হয়। সামান্য একটা ভুল বোঝাবুঝি নিয়ে আমাকে 1 মিনিটের জন্য ফোন দিল না। যে মেয়ে প্রতি মিনিটে মিনিটে আমাকে ফোন দিয়ে ঝাড়ি দিত, আজকে তার বার্থডে, আমাকে একটুও মিস করে না। আমার ভাবতেই কষ্ট হচ্ছে, এই আমাকে ভালোবেসেছিল, একটা জিনিস যাচাই না করে আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে। আচ্ছা দিক, আমাকে কষ্ট দিয়ে যদি সুখ পায় তাহলে দিক, সমস্যা নেই। আজকে তাকে হয়তো অনেকে তাকে বড় করে উইশ করবে, আমার উইশের আশায় সে বসে থাকবে নাকি? আমি তো প্রেমের নামে ছলনা করেছি। মাথা থেকে সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম নামে বস্তুটা মনে হয় কোনো জায়গায় হারিয়ে গেছে। এই পাশ ওপাশ করতে লাগলাম, কোনো লাভ হলো না। তাই বাধ্য হয়ে বাইরে চলে আসলাম। আসার সময় আম্মু আমাকে দেখেছে। আমি একটা দোকান থেকে 2টো ঘুমের ওষুধ নিলাম। আমি রুমে ঢুকে ঘুমের ওষুধগুলো খেয়ে ঘুমাতে যাব, এমন সময় আমার দরজায় আম্মু ডাকতে লাগলো। আমি উঠে দরজা খুলে দিলাম, দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে। আম্মু বলতে লাগলো, কি হয়েছে তোর? কিছু হয়নি আম্মু, ঘুম আসছে না। আজকে 2 দিন যাবৎ দেখছি তুই কেমন মরমরা হয়ে আছিস। আমাকে বল কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার কথা শুনে আব্বু বলতে লাগলো, আমার কাছে না বলিস, তোর আম্মুর কাছে বল কি হয়েছে। আগে তো তোর শরীরের অবস্থা এরকম ছিল না, আর আমি আসার পরেও আমার সাথে কোনো কথা বলছিস না। তোর আম্মুকে বল কি হয়েছে। আমি আব্বুকে বললাম, কিচ্ছু হয় নাই আমার, তোমরাও অযথা টেনশন করছো, আমি এখন ঘুমাবো, যাও। আব্বু আম্মু তার কোনো কথা না বলে চলে গেল। সকাল 10টায় কারো ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আমার বেডে আমার বন্ধু শামীম বসে আছে। আমি ওকে দেখে বললাম, কিরে তুই এখানে কিভাবে? শামীম শালা, তুই 2 দিন ধরে বাইরে বের হোস না, কলেজে যাস না, তোকে অনেকবার ফোন দিয়েছি, তোর মোবাইল বন্ধ, মোবাইল হারিয়ে গিয়েছে, কিন্তু তুই এইখানে কিভাবে? আন্টি ফোন দিয়েছিল, তুই 2 দিন ধরে মন খারাপ করে রুমে বসে থাকিস। আন্টি আঙ্কেলকে কিছুই বলিস না, তাই আমাকে আন্টি সকালে ফোন দিয়ে বলল আসতে। এখন ওঠ, ফ্রেশ হ, তারপর দুজনে নদীর পাড়ের দিকে যাব। অনেক দিন ওই দিকে যাওয়া হয় না। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নদীর পাড়ে চলে গেলাম। দুজনে প্রায় 3 ঘন্টার মতো ঘোরাঘুরি করলাম। আমি শামীমকে সব খুলে বলেছি। শামীম বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি ফারিয়াকে আর মিশালকে এনে আপুর সামনে দাঁড় করাবো, ওরা আপুকে সব খুলে বলবে। সন্ধ্যা 7টা আব্বু আম্মু চলে গেল খালামনির বাসায়, আপুর বার্থডের অনুষ্ঠান। আমাকে বলল, আমি বললাম আসবো, তোমরা যাও। 7:30-এ আমি এখনো রুমে বসে আছি। আমি কি তাদের বাসায় যাব? সে তো আমাকে বলেছে আমি যদি তার সামনে যাই তাহলে তার মরা মুখ দেখব। না, যাওয়া যাবে না। এক কাজ করা যায়, প্রেমিকা হিসেবে নয়, আপু হিসেবে তো তাকে আমি বার্থডে গিফট দিতেই পারি। অনেক আগেই একজোড়া নূপুর কিনে রেখেছিলাম, আপুর বার্থডেতে তাকে পরিয়ে দিব বলে। নূপুর দুটো পকেটে নিয়ে বাইক করে মার্কেটে রওনা দিলাম। আরও কিছু তার পছন্দের গিফট কিনলাম, সাথে আমার এবং তার পছন্দের একটা নীল কালারের শাড়ি কিনলাম। সবগুলো গিফট প্যাকেট করে বাইকে নিয়ে রওনা দিব। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বন্ধু শামীম। ফোন ধরে শামীম আমাকে যে কথা শোনালো, আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মনে হচ্ছে আকাশটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। আমি প্রচণ্ড রকমে কাঁপতে লাগলাম। সামান্য একটা ভুলের জন্য আমার সাথে এত বড় অন্যায় হতে পারে না। খালু নাকি আপুর বিয়ে অন্য একটা ছেলের সাথে ঠিক করেছে, আর তাতে নাকি আপু রাজি। ছেলেটা এখন আপুদের বাসায় আছে, কিছুক্ষণ পরে তাদের এঙ্গেজমেন্ট আংটি পরানো হবে। আব্বু আম্মু নাকি খালা খালুকে বুঝিয়ে বলল, কিন্তু আপু নাকি এখন কারো কথাই শুনছে না, সে নাকি এই ছেলেকেই বিয়ে করবে। আম্মু নাকি আপুকে অনেক বুঝিয়েছে, আব্বু আম্মু নাকি অনেক কথা শুনিয়ে দিয়েছে। আমার চরিত্র খারাপ, আমার নাকি আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে, আরো অনেক কিছু। আমি ভাবতেও পারছি না আপু সামান্য একটা বিষয় নিয়ে এরকম সিদ্ধান্ত নেবে। আমি শামীমকে বললাম, মিশাল ফারিহা আসে নাই?
ও বলল ওরা নাকি জ্যামে পড়ে গেছে, আসতে একটু দেরি হবে। আমি গিফটগুলো নিয়ে বাইকে উঠে আনমনা হয়ে বাইক চালাচ্ছি। কিছুক্ষণ পরে আবার ফোনটা বাজতে লাগলো। বাইক স্টপ না করে পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করলাম। শামীমের সাথে বলতে লাগলাম, তুই কোথায়? তাড়াতাড়ি আয়, মনে হয় আগামী কিছুক্ষণের ভিতরেই আপুকে আংটি পরানো হবে। তুই তাড়াতাড়ি আয়, তা না হলে সব শেষ হয়ে যাবে। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি মোবাইলটা কানে লাগিয়ে বাইকের হাই স্পিড তুললাম। এত দ্রুত বাইক চলতে লাগলো যে রাস্তার দুই পাশের গাছগুলো কয়েক সেকেন্ডের ভিতরেই আমার পিছনে পড়ে যাচ্ছে। হঠাৎ করে সামনে খেয়াল করে দেখি একটা লরি আসছে। আমি লরিটার সাইড কেটে গিয়ে সামনে যে আরেকটা লরি আছে আমার খেয়ালই নাই। একটা মাইক্রোবাসের সাথে এত স্পিডে সংঘর্ষ হলো যে আমার বাইক অর্ধেকটা দুমড়ে মুছে গেছে। কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারালাম। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, দেখি আমার চারপাশে মানুষ সমাগম। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিছু লোক ধরে আমাকে দাঁড় করালো। আমি তাকিয়ে দেখি সারা রাস্তা রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। আমার মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখি হাত কেটে অঝোর ধারায় রক্ত পড়তে লাগলো। আমার সারা শরীরে রক্ত আর রক্ত। কিছু লোক আমাকে কয়েকটা কাপড় দিয়ে হাত পা বেঁধে দিল। পিঠে প্রচণ্ড ব্যথা করছে। কিছু লোক আমাকে একটা গাড়িতে তুলে হসপিটালে নিতে যাচ্ছে, কিন্তু আমি যাব না। আমার যে ওই জায়গায় যেতে হবে। লোকেরা বলতে লাগলো, তুমি এখন যদি হসপিটালে না যাও তোমার শরীরের সমস্ত রক্ত বের হয়ে রক্তহীনতায় তুমি মারা যাবে। কিন্তু আমি তাদের কোনো কথাই তোয়াক্কা করলাম না। এইটা আমার প্রথম প্রেম। তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর সমান। তাকে যদি না পাই তাহলে বেঁচে থেকে লাভ কি? আমি তাদেরকে বললাম, আমাকে একটা গাড়িতে তুলে দেন। তারা আমাকে এবং আমার মোবাইল গিফটগুলোকে গাড়িতে তুলে দিল। মোবাইলের স্ক্রিন ফেটে গেছে। গাড়ির সিটে হেলান দিয়ে গিয়ে দেখি হেলান দিতে পারছি না। সাথে সাথেই পিছনে হাত দিলাম। বুঝতে পারলাম বড় কোনো কাচের খণ্ড আমার পিঠ দিয়ে ভিতরে ঢুকে আছে। অঝোর ধারে রক্ত পড়তে লাগলো। আমি ড্রাইভারকে বললাম, ভাই তাড়াতাড়ি যান। ড্রাইভার কিছুক্ষণের ভিতরে আমাকে পৌঁছে দিল। আমি ড্রাইভারকে বললাম, ভাই আপনার কাছে কোনো কাপড় চোপড় আছে? সে আমাকে একটা চাদর দিল আর আমাকে বলল, আপনি কি পাগল? যেভাবে রক্ত পড়ছে কিছুক্ষণের ভিতর তো আপনি মারা যাবেন। আমি জীবনের সব শক্তিটুকু দিয়ে হেঁটে আপুর বাসার গেটের সামনে গেলাম। চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে ফেললাম। জানি না ভিতরে কি হচ্ছে। আমি দারোয়ান চাচার কাছে গিফটগুলো দিয়ে বললাম, আমি যে দিয়েছি সেই কথা বলবেন না, তাহলে সে হয়তো এখানে আসতে পারে। আর সে আমাকে বলেছে আমি তার সামনে গেলে তার মরা মুখ দেখব। দারোয়ান চাচা গিফটগুলো নিয়ে ভিতরে চলে যাচ্ছে। আমি গেট থেকে একটু দূরে উল্টো হয়ে বুকটা দেওয়ালে লাগিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটুকু টানছি। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে বের করে নিচ্ছে। মৃত্যুর যন্ত্রণা হয়তো এরকমই। শেষবার মা বাবার চেহারাটা দেখতে খুব ইচ্ছে করছে। হয়তো দেখতে পাবো না, তারা আগেই রক্তহীনতায় মারা যাব আমি। আমার সিনিয়র খালাতো বোন বিয়ে করা আর হলো না। এতক্ষণে মনে হয় আমার সিনিয়র খালাতো বোন অন্যের হয়ে গিয়েছে। দ্রুত বেগে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করলাম। তারপর মোবাইলটা ওপেন করার চেষ্টা করছি, কিন্তু ফোনটা ওপেন হচ্ছে না। কয়েকবার ট্রাই করার পর হঠাৎ করে মোবাইলটা ওপেন হলো, কিন্তু হাতের রক্তের কারণে মোবাইলের স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না। চাদর দিয়ে রক্তটা মুছে কোনো মতে আম্মুর নাম্বার ট্রাই করলাম। ফোন একবার বাজতেই আম্মু ফোন রিসিভ করলো। আমি নিজের কণ্ঠটাকে যত সম্ভব কন্ট্রোল করে আম্মুকে বললাম, আম্মু আব্বুকে নিয়ে একটু বাইরে আসো না, তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করছে। কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? কোথায় আছিস তুই? আমি আপুদের বাসার বাহিরে। তুই বাহিরে কি করছিস? ভিতরে আয়। আমি ভিতরে আসতে পারবো না, একটু তাড়াতাড়ি আসো না আম্মু প্লিজ, হয়তো তোমাদেরকে আর দেখতে পাবো না। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু প্লিজ তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বুকে নিয়ে আসছি। আমি দেওয়ালের সাথে বুক হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ পিছনে তো কাঁচ ভাঙা ঢুকে আছে। পিঠ দিয়ে হেলান দিতে পারছি না। আমার দু চোখ ঝাপসা হয়ে আসছে। এই বুঝে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলাম। বুঝতে পেরেছি জীবনের সময় ঘনিয়ে এসেছে। আমার খুবই কষ্ট হচ্ছে। জীবনের শেষবার আপুর মুখটা দেখতে খুবই ইচ্ছে করছে। হঠাৎ করে পিছনে মানুষের শব্দ শুনে আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে ঘুরে দাঁড়ালাম। দেখি সবাই আমার দিকেই আসছে। আব্বু আম্মু খালা খালু ঈশিতা আপু আর আমার বন্ধু বান্ধব সবাই। আমাকে ওয়ালের সাথে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। আব্বু আম্মু তাড়াতাড়ি আমার কাছে আসতে লাগলো। পিছনে ঈশিতা আপু আসতে লাগলো। আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। আমার হাত পা অবশ্যই আসছে। এই বুঝি লুটিয়ে পড়বো জমিনে। আমি আব্বু আম্মুকে দেখে নিজেকে সামলাতে পারলাম না। নিজের অজান্তেই চাদরটা শরীর থেকে পড়ে গেল। সাথে সাথে সবাই চিৎকার দিয়ে উঠল, কারণ আমার মাথা থেকে পা অবধি পর্যন্ত রক্ত ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না।
আমি দুটো হাত বাড়িয়ে দ্রুত বেগে আব্বু আম্মুর কাছে অগ্রসর হচ্ছি, কিন্তু আব্বু আম্মুর কাছে যেতে পারলাম না। তার আগেই হোঁচট খেয়ে জমিনে লুটিয়ে পড়লাম আর বিধাতার কাছে বলতে লাগলাম, হে বিধাতা, একটু সময় দাও না আমাকে, শেষবার আপুর সাথে দুইটা কথা বলে যাই। হয়তো বিধাতা আমার ডাক শুনতে পাচ্ছে না। আমার চোখ দুটো প্রকৃতির ডাকে সাড়া দিতে লাগলো। আস্তে আস্তে চোখ দুটো নিভু নিভু হতে লাগলো। চোখ থেকে পানি গাল বেয়ে জমিনে পড়ছে। খুব কষ্ট হচ্ছে আব্বু আম্মুর জন্য। তাদের একমাত্র ছেলে আমি, তাছাড়া তাদের আর কেউই নাই। আমি চলে যাওয়ার পরে কি দেখবে আমার মা বাবা? বিধাতা শেষ পর্যন্ত আব্বু আমাকে একটু জড়িয়ে ধরার সময়টুকু দেয়নি। আব্বু আম্মু এই দৃশ্য দেখে ফারাবি বলে এত জোরে চিৎকার দিয়েছে যে আমার হৃদয় আত্মা ভেদ করে শেষবারের মায়ের চিৎকার করে ফারাবি ডাক যেন আমার কলিজায় গিয়ে কাঁপন তুলেছে। চোখ দুটো বোঝার আগেই আরেকজনের হৃদয় কাঁপানো চিৎকার শুনতে পেয়েছি। হারিয়ে গেলাম কোনো এক দূর অজানায়। এদিকে ঈশিতা তার প্রিয় মানুষের এই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সাথে সাথে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ফারাবির বন্ধুবান্ধব খালা খালু দৌড়ে ফারাবির কাছে যায় এবং ফারাবিকে ডাকতে থাকে, কিন্তু ফারাবির কোনো সারা শব্দ নাই। সবাই কান্না করতে থাকে তাদের প্রিয় বন্ধুজন। ফারাবির খালা ফারাবিকে জড়িয়ে ধরে আহাজারি করতে থাকে এবং ফারাবির বুকে কান পেতে বোঝার চেষ্টা করছে ফারাবির শ্বাস নিঃশ্বাস চলছে কিনা, কিন্তু না, ফারাবির কোনো শ্বাস নিঃশ্বাস চলছে না। ফারাবির খালামণি আরও জোরে জোরে কান্না করতে থাকে এবং তার স্বামীর শার্টের কলার ধরে বলতে লাগে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো, কিছু একটা করো না। ফারাবি যদি মারা যায় তাহলে আমার বোন তো পাগল হয়ে যাবে। আমার কোনো ছেলে নাই, আমার বোনের একটা মাত্র ছেলে। ওর কিছু হয়ে গেলে তো আমার বোন সত্যি সত্যি পাগল হয়ে যাবে। তোমার মেয়ের কথা একবার চিন্তা করো। ফারাবির খালু দিশেহারা হয়ে গেল। একজনের জায়গায় এখন চারজনের অবস্থা সিরিয়াস। ফারাবির খালু বলতে লাগলো, চিন্তা করো না, আল্লাহ যদি সহায় হন তাহলে ফারাবি বাঁচবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো। অল্প কিছুক্ষণের ভিতরেই অ্যাম্বুলেন্স এলে। সাথে সাথেই ফারাবিকে অক্সিজেন মাস্ক লাগিয়ে গাড়িতে তোলে, সাথে যারা জ্ঞান হারিয়েছে তাদেরকেও। গাড়ি কুমিল্লা জেনারেল হসপিটালে পৌঁছালে ডাক্তার দ্রুত ফারাবিকে ইমার্জেন্সিতে ভর্তি করে। তখন পর্যন্ত যারা জ্ঞান হারিয়েছে তাদের জ্ঞান ফেরে নাই। 8 ঘন্টা পর ডাক্তার ইমার্জেন্সি থেকে বের হলে ফারাবির খালা খালু ডাক্তারের কাছে যায়। ডাক্তার বের হয়ে বলতে লাগলো, ওর অবস্থা এত গুরুতর যে আমাদের পক্ষে এখানে চিকিৎসা করা সম্ভব না। আপনারা ওকে ইমিডিয়েটলি ঢাকায় শিফট করুন। আমরা ওর ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছি আর রক্ত বের হবে না। আপনারা এখন যত দ্রুত পারেন ওকে ঢাকায় নিয়ে যান। দেরি করলে হয়তো ওকে বাঁচানো সম্ভব না। এই কথা শুনে ফারাবির খালা কান্না করতে লাগলো। এখন আমরা কি করব? ফারাবিকে বুঝি আর বাঁচাতে পারলাম না। ফারাবির খালু বলতে লাগলো, আহা টেনশন করো না, একটা ব্যবস্থা করছি। ফারাবির খালু হেলিকপ্টার ভাড়া করে ফারাবিকে হেলিকপ্টারে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। হেলিকপ্টার যখন ভাসমান শূন্যে আকাশে দ্রুত বেগে চলতে লাগলো, তখন ফারাবির আম্মুর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আবারও প্রিয় সন্তানের জন্য আহাজারি করতে শুরু করে। তোমরা আমার ফারাবিকে আমার কোলে ফিরিয়ে দাও। আমার একটা মাত্র ছেলে, সে যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? কে আমাকে মা বলে ডাকবে? আমার যে আর কোনো সন্তান নাই। এই কথা বলে হাজারি করতে থাকে। আবারও জ্ঞান হারালো। ফারাবির আম্মুর কথা শুনে ফারাবির খালা খালু নিজেদেরকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফারাবির আব্বু জ্ঞান ফিরে। ওনার মুখে কোনো কথা নাই, মনে হয় প্রিয় সন্তানের জন্য পোবা হয়ে গিয়েছে। ফারাবির খালু ফারাবির আব্বুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এদিকে ঈশিতার এখনও জ্ঞান ফেরে নাই। হেলিকপ্টার ঢাকা মেডিকেলে পৌঁছালে ডাক্তার ফারাবির গুরুতর অবস্থা দেখে জরুরি বিভাগে ভর্তি করে ট্রিটমেন্ট করতে থাকে। এইদিকে ততক্ষণে ঈশিতার জ্ঞান ফিরেছে। ওকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। তার প্রিয় মানুষটির জন্য একেবারে পাগল পাড়া হয়ে গিয়েছে। মাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা কি হয়েছে আমার ফারাবির? তুমি কথা বলো না কেন? আমার ফারাবির কিচ্ছু হয়েছে? ফারাবির কিছু হলেছে আমি বাঁচবো না। আমার কাছে আমার ফারাবিকে এনে দাও। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। একটা পর্যায়ে আবারও জ্ঞান হারালো। 8 ঘন্টা পর দুজন ডাক্তার ইমার্জেন্সি থেকে বের হলো। সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের চেহারায় দুঃখের আভা দেখা যাচ্ছে। ফারাবির আব্বু জিজ্ঞেস করলো, কি হয়েছে ডাক্তার? আমার ছেলে বাঁচবে? ডাক্তার বলতে লাগলো, দেখুন আপনার ছেলের অবস্থা এতটাই গুরুতর যে ওকে হয়তো বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না। এই কথা শোনার সাথে সাথে ফারাবির আব্বু ডাক্তারের হাত ধরে বলতে লাগলো, ডাক্তার যে করেই হোক আমার ছেলেকে বাঁচান। যত টাকা লাগে আমি দিব, দরকার হলে আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দিব। দেখুন, টাকা দিয়ে সব কিছু হয় না। হায়াত মত আল্লাহর হাতে। আমরা শুধু চেষ্টা করেই থাকি। আমার এক বন্ধু আছে ডাক্তার ইব্রাহিম হামিদ, ওকে ফোন দিয়েছি, কিছুক্ষণের ভেতরে চলে আসবে।
দেখা যাক কী করে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার ইব্রাহিম হামিদ এসে ফারাবিকে 1 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করে বাইরে বের হয়ে আসে। ফারাবির আব্বু দৌড়ে ডাক্তার ইব্রাহিম হামিদের কাছে যায়। ডাক্তার ইব্রাহিম হামিদ বলতে লাগলো, আপনার ছেলের অবস্থা খুবই খারাপ। ডাক্তার কথা শেষ করতে পারলো না, তার আগেই ফারাবির আব্বু ডাক্তারের হাত ধরে ফেলে। ডাক্তার, আমার একমাত্র ছেলে, ওকে ছাড়া আমাদের আর কেউই নাই, যে করেই হোক আমার ছেলেকে বাঁচান। দেখা যাক কী করা যায়। দেখুন, চিন্তা করবেন না, আল্লাহর ওপর ভরসা করুন। দেখুন, আপনার ছেলের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে যে ও এতক্ষণ বাঁচার কথা না। হয়তো আপনাদের দোয়া ও ভালোবাসায় এখনও বেঁচে আছে, কিন্তু আগামী 30 মিনিটের মধ্যে যদি ওর শরীরে A- পজিটিভ রক্ত পুশ না করা হয় তাহলে হয়তো আর শ্বাস প্রশ্বাস নেবে না। এখন যত দ্রুত সম্ভব A- পজিটিভে 6 থেকে 7 রক্তের ব্যবস্থা করুন। 30 মিনিট ওভার হয়ে গেলে ওকে আর বাঁচানো সম্ভব হবে না। সাথে সাথে ফারাবির আব্বু কালু বিভিন্ন ব্লাড ব্যাংকে ফোন করতে লাগলো। কথায় আছে, বিপদ যখন আসে তখন চারপাশ থেকে আসে। কোনো ব্লাড ব্যাংক থেকে 1 ব্যাগ রক্তের ব্যবস্থা করতে পারলো না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে ফোন করা হয়েছে, কারো রক্তের সাথে ফারাবির রক্তের গ্রুপ মিলছে না। তারা দিশেহারা হয়ে গিয়েছে, এই বুঝি তাদের প্রিয় সন্তানকে হারিয়ে ফেললো। এদিকে ফারাবির আম্মুর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর যখন শুনলো কোনো রক্তের ব্যবস্থা হচ্ছে না, তখন কাঁদতে লাগলো আর বিলাপ করতে লাগলো। আমার ছেলে কি তাহলে আমার কাছে ফিরে আসবে না? আমাকে মা বলে ডাকবে না? আমি কি নিয়ে থাকবো? কাকে বাবা বলে জড়িয়ে কপালে চুমু দিব? শেষবার আমার কলিজার টুকরো ছেলেটাকে একটাবার জড়িয়ে ধরতে পারিনি। এক নাগারে বিলাপ করে যাচ্ছে। আসল কোনো মায়ের একমাত্র ছেলে যদি অকালে তাদের কাছ থেকে হারিয়ে যায়, তা যে ওই মায়ের জন্য কতটা কষ্টের, কতটা বেদনার, কতটা যন্ত্রণায় শুধু ওই মা উপলব্ধি করতে পারে। অলরেডি 25 মিনিট ওভার হয়ে গেছে, 1 ব্যাগ রক্তের ব্যবস্থা করতে পারে নাই। ডাক্তার বের হয়ে আসলো, এসে জিজ্ঞেস করলো, রক্তের ব্যবস্থা হয়েছে? ফারাবির আব্বু চোখ দুটি নিচের দিকে দিয়ে না সূচক বাক্য উচ্চারণ করলো। তার চোখ থেকে গাল বেয়ে পানি ফ্লোরে পড়তে লাগলো। একজন বাবা হয়ে তার প্রিয় সন্তানকে রক্তের কারণে শেষ হতে দেখে কিভাবে নিজেকে সামলায়? ডক্টর ফারাবির আব্বুর চোখের দিকে তাকেই বুঝতে পেরেছে এই চোখে যে কত আকুতি মিনতি খেলা করছে। প্রিয় সন্তানকে বাঁচানোর জন্য ডাক্তার চোখ নিচের দিকে দিয়ে বলতে লাগলো, দেখুন, A- পজিটিভ রক্তের ব্যবস্থা না হলে আপনার ছেলেকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আমরা দুঃখিত। এদিকে ঈশিতার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকে এক নাগারে কেঁদেই যাচ্ছে। ডাক্তারের মুখ থেকে যখন শুনল এ পজিটিভ রক্ত না হলে ফারাবিকে বাঁচানো যাবে না, ঈশিতা এই কথা শুনে দৌড়ে গিয়ে ডাক্তারের পা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ডাক্তার, আমার ফারাবিকে বাঁচান, আপনার যা কিছু লাগে আমরা দিব। দেখুন, টাকা দিয়ে কিচ্ছু হবে না, ওর রক্ত দরকার। ঈশিতা বলতে লাগলো, ডাক্তার, ফারাবির রক্ত আমার রক্ত এক, আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নেন, তারপরেও আমার ফারাবিকে আপনি বাঁচিয়ে দেন। দেখুন, আপনার শরীর থেকে এত পরিমাণ রক্ত নিলে আপনিই মারা যাবেন। ঈশিতা বলতে লাগলো, ডাক্তার, ফারাবিকে ছাড়া আমি বেঁচে থেকে কি করব? ওকে ছাড়া বেঁচে থাকাটা যে আমার মৃত্যুর সমান মনে হবে। ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আমি বেঁচে থাকতে ওর মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নিন। ফারাবির আব্বু আম্মু ঈশিতার কথা শুনে অবাক হয়ে গিয়েছে। তারা কখনো কল্পনাও করতে পারেনি যে ঈশিতা ফারাবিকে এতটা ভালোবাসে এবং ফারাবির রক্তের গ্রুপ আর ঈশিতার রক্তের গ্রুপ এক। ঈশিতার কথা শুনে ডাক্তার বলতে লাগলো, তা কখনো সম্ভব না। আপনার শরীর থেকে সব রক্ত নেওয়া মানে আপনাকে শেষ ইচ্ছায় হত্যা করা। আমাদের কাজ মানুষকে বাঁচানো, কাউকে হত্যা করা না। আপনি আমাদের সাথে আসুন, আপনার শরীর থেকে ততটুকু রক্ত নিব যতটুকু রক্ত নিলে আপনি বেঁচে থাকবেন। ডাক্তার ঈশিতার শরীর থেকে 3 ব্যাগ রক্ত নিল। 3 ব্যাগ রক্ত নিয়ে ঈশিতা দুর্বল হয়ে পড়েছে। তারপর ডাক্তার ইমার্জেন্সিতে গেল। ঘন্টা 2 পর ডাক্তার ইমার্জেন্সি থেকে বের হলে সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার জোরে একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আপনার ছেলের শরীরে 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, কিন্তু সেই রক্ত আপনার ছেলের শরীরের কাজ করছে না। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের আর কিছুই করার নেই, আমাদের ক্ষমা করবেন। আপনারা ওকে যত দ্রুত পারেন ওকে উন্নত চিকিৎসার জন্য বাইরে কোনো রাষ্ট্র নিয়ে যান। এই কথা শুনে সবাই দিশেহারা হয়ে গেছে, কি করবে এখন? ঈশিতার আব্বু সেনাবাহিনীতে কাজ করে। 2 ঘন্টার ভিতরে সিঙ্গাপুরের টিকিট কেটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে নেওয়া হয়। ডক্টর ফারাবির গুরুতর অবস্থা দেখে আইসিতে ভর্তি করায়। তারপর সেখানে কয়েকটা ব্লাড ব্যাংক থেকে 5 ব্যাগ রক্তের ব্যবস্থা করে। টানা 9 ঘন্টা ধরে 2 জন ডক্টর ট্রিটমেন্ট করে কেবিন থেকে বের হয়ে আসে। সাথে সাথে সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দুঃখের সহিত বলতে লাগলো, আপনার ছেলেকে রক্ত দেওয়া হয়েছে এবং ওর যাবতীয় সব ট্রিটমেন্ট ভালোভাবেই হয়েছে, কিন্তু ওর জ্ঞান ফিরছে না।
আর জ্ঞান কখন ফিরবে তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। ঈশ্বরের উপর ভরসা করুন। ঈশ্বর যদি সহায় হন তাহলে যে কোনো সময় আপনার ছেলের জ্ঞান ফিরতে পারে। ডাক্তারের কথা শুনে সবার চেহারায় একটা আতঙ্কের ছাপ ভেসে উঠল। এক এক করে 10টা দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু ফারাবির জ্ঞান ফিরছে না। ফারাবির আম্মু 24টা ঘন্টা জায়নামাজে দাঁড়িয়ে প্রিয় সন্তানের জন্য দোয়া করতে থাকে। এভাবে আরও দিন অতিবাহিত হতে লাগলো। 4 জন মানুষের নিদ্রাহীন 20 রজনী কেটে গেল, কিন্তু ফারাবির জ্ঞান ফিরে না। এদিকে ঈশিতা সারাটা সময় জায়নামাজে দাঁড়িয়ে তার প্রিয় মানুষের জন্য কান্না করতে থাকে। কেঁদে কেঁদে আল্লাহকে বলো, হে আল্লাহ, তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, আজ আমি আমার ফারাবিকে চাই। আমার ফারাবিকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। সময় তার নির্দিষ্ট গতিতে চলতে লাগলো। সূর্য তার নিয়ম মতো পৃথিবীকে আলোকিত করতে যেতে লাগলো, কিন্তু ফারাবির আম্মুর মনে কোনো আলো নেই। সেই আলো যেন হারিয়ে গেছে কোনো এক অজানা অন্ধকার গুহার ভিতরে। সেইখান থেকে মনে হয় আলো আর ফিরে এসে তাদের জীবন আলোকিত করবে না। 30 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু ফারাবির জ্ঞান ফিরছে না। ফারাবির আম্মুর বিশ্বাস তাদের প্রিয় সন্তান আবারও ফিরে আসবে তাদের বুকে। 31 দিনের মাথায় ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে বলে, আগামী 5 দিনের মাথায় যদি ওর জ্ঞান না ফিরে তাহলে হয়তো আর কখনোই জ্ঞান ফিরবে না। ডাক্তারের কথা শুনে সবাই যেন বোবা হয়ে গিয়েছে। কারো মুখে কোনো বাক্য উচ্চারণ হয় না। 34 দিন চলতে লাগলো। ফারাবির কেবিনে ফারাবির আম্মু খালু বসে আছে, আর ঈশিতা হোটেলে এখানে আসলে সারাক্ষণ কান্নাকাটি করে, সেই জন্য বেশিরভাগ ওকে হোটেলেই রাখা হয়। বিকেলবেলা ফারাবির কেবিনে ফারাবির পাশে ফারাবির আম্মু বসে প্রিয় সন্তানের দিকে তাকিয়ে আছে, আর আস্তে আস্তে বলছে, বাবা চোখ খোল না, দেখ না একবার আমাদেরকে। তোর কি মায়া লাগে না আমাদের জন্য? আমাদেরকে ছেড়ে যাস না বাবা তুই। দেখ তোর মার দিকে একবার তাকিয়ে, কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, কত বেলা না খেয়ে কাটিয়ে দিচ্ছে তোর মা তোর জন্য। কিন্তু ফারাবির জ্ঞানকে মনে হয় স্রষ্টা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে কি ক্ষণিকের সময়ের জন্য। তাই তো স্রষ্টার হুকুম ছাড়া জ্ঞানটা এনে তার জন্মদাত্রী মার দিকে একবার তাকাতে পারছে না। তারা ফারাবির পাশে বসে ভাবতে লাগলো, তাদের সন্তানকে বুঝিয়ে আর ফিরে পাবে না। ডাক্তারের দেওয়া 5 দিনের ভিতরে আর মাত্র 2 দিন বাকি আছে। এই 2 দিনের ভিতরে জ্ঞান না ফিরলে তাহলে ফারাবির আর কখনো জ্ঞান ফিরবে না। এই কথা ভাবতেই ফারাবির আম্মুর হৃদয় আত্মা কাঁপন তোলে। হঠাৎ করে ফারাবির আম্মু খেয়াল করে দেখে ফারাবির হাত নড়তে লাগলো। সাথে সাথে দৌড়ে ফারাবিরকে জড়িয়ে ধরে। মায়ের মায়াময় কণ্ঠ দিয়ে প্রিয় সন্তানকে ডাকতে লাগলো। কয়েকটা ডাক দেওয়ার পর হঠাৎ করে ফারাবির জ্ঞান ক্ষণিকের এই দুনিয়ায় আসে এবং ফারাবির ভেতরে প্রবেশ করে। হঠাৎ করে ফারাবি চোখ খুলে তাকায়। সাথে সাথে ফারাবির আম্মু ফারাবিকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে, আমার সোনা মানিক, আমাকে দেখ, ভালোভাবে চোখ খুলে তাকা না বাবা। আজকের কান্না মায়ের কষ্টের কান্না নয়, প্রিয় সন্তানকে হারানোর কান্না নয়, একমাত্র কলিজার টুকটোকে ফিরে পাওয়ার কান্না। ফারাবির চোখ খোলা দেখে সবার ভিতর একটা আনন্দের আভা ফুটে ওঠে। সবাই ফারাবিকে ঘিরে ধরে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে থাকে। ফারাবি কোনো কথা বলছে না, ক্ষীণ দৃষ্টি নিয়ে প্রিয় মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। 20 মিনিট পরে ফারাবি সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা শব্দটি উচ্চারণ করে। প্রিয় সন্তানের মুখে মা ডাক শুনে ফারাবি আম্মুর হৃৎপিণ্ডের মনে হয় কাঁপন তুলেছে, কলিজা মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছে। ফারাবির মুখে মা ডাক শুনে ফারাবির আম্মুর 34 দিনের না ঘুমানোর ক্লান্তি, না খাওয়ার দুর্বলতা, প্রিয় সন্তানকে হারানোর অসহ্য যন্ত্রণা মনে হয় কয়েক সেকেন্ডের ভিতর পৃথিবীর অন্তরালের বাইরে চলে গিয়েছে। ফারাবি টুকটাক সবার সাথেই কথা বলছে। ফারাবির আম্মু ফারাবিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে কিভাবে এই অবস্থা হয়েছিল। ফারাবি আস্তে আস্তে সব কিছু খুলে বলে। হঠাৎ করে ফারাবির চোখ দুটো অন্য কাউকে খুঁজতে লাগলো। সে মনে মনে দৃঢ়তা প্রকাশ করে বলে, আমার প্রিয়সী মনে হয় আসে নাই, হারিয়ে ফেললাম আমার প্রিয়সীকে আজীবনের জন্য। সবাই ফারাবির চতুর্দিকে বারবার তাকিয়ে দেখার মানে বুঝতে পেরেছে। ফারাবির আম্মু বলতে লাগলো, কাকে খুঁজছিস বাবা? ঈশিতাকে? ফারাবি কোনো কথা বলল না, চোখ দুটো নিচে নামিয়ে ফেললো। ফারাবির আম্মু ফারাবির হাত ধরে বলতে লাগলো, মেয়েটা তোকে অসম্ভব ভালোবাসে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। 34 দিনে মেয়েটা মনে হয় একটা রাতের জন্য ঘুমায়নি। আরও কি কি করেছে, কতবার জ্ঞান হারিয়েছে, কে রক্ত দিয়েছে, সব কিছু খুলে বলল ফারাবিকে। ওইদিকে ঈশিতাকে ফারাবির জ্ঞান ফিরেছে এই খবর শোনালে সাথে সাথে পাগল পাড়া হয়ে যায়। কখন সে হসপিটালে পৌঁছাবে? ট্যাক্সির ভিতরে বসে পাগলের মতো ছটফট করতে থাকে। ট্যাক্সির হাই গতিবেগ তার কাছে কচ্ছপের হাঁটার সমান মনে হয়।
সে ধৈর্যহারা হয়ে যাচ্ছে। মন চাচ্ছে উড়ে চলে যেই হসপিটালের করিডরে। ট্যাক্সিওয়ালাকে বারবার বলতে লাগলো, ভাই আরও স্পিডে চালান না। গাড়ি হসপিটালের কাছে পৌঁছালে ঈশিতা দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। গাড়িতে বসে থাকতে তার আর সহ্য হচ্ছে না। সে মনে মনে বলতে লাগলো, গাড়ির চেয়ে আমি দৌড়ে আগে পৌঁছাতে পারবো হসপিটালে। ঈশিতা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ফারাবির কেবিনের দরজায় গিয়ে দাঁড়ায়। ফারাবি সবার সাথে কথা বলতে দেখে তার ভিতরের আত্মা মনে হয় ফিরে পায়। দরজার সাথে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তার বুক এত দ্রুত ওঠানামা করছে যে তার ভিতরে হৃৎপিণ্ড নামে জিনিস মনে হয় তার সারা শরীরে ভূমিকম্প তুলে দিয়েছে। ঈশিতার জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ শুনে সবাই দরজার দিকে তাকায়। ঈশিতাকে দেখার সাথে সাথে সবাই রুম থেকে বের হয়ে যায়। ঈশিতা নিজেকে আর সামলাতে পারে না। দৌড়ে গিয়ে ফারাবির কপালে, নাকে, ঠোঁটে, গালে চুমু দিতে থাকে। আর ফারাবিকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগে আর বলতে লাগে, তুই আমাকে ছেড়ে কেন চলে গিয়ে যাচ্ছিলি? তুই জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারবো না। এই কথা বলে আর কিছু বলতে পারে না। হেসকে উঠে গেছে। তারপরেও বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। বুকের ভিতর জমানো সব কথা যেন আঁকড়ে বের হয়ে আসতে চাচ্ছে। ফারাবি ঈশিতার মাথাটা উপরে তুলে তার চেহারাটা ভালোভাবে দেখতে লাগলো। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। চেহারায় মিশ্রণতা হারিয়ে গিয়েছে। তার চোখ দুটোর দিকে তাকিয়ে ফারাবি বুঝতে পারছে কত রজনী না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে তার জন্য। চেহারা দেখে ভালোভাবে উপলব্ধি করতে পারছে কত বেলা না খেয়েছিল। ফারাবি তার ভালোবাসায় দুটি হাত দিয়ে ঈশিতার চোখের পানি মুছে দিল। ঈশিতার কান্না বন্ধ করার জন্য বলল, আমি কোথাও যাইনি তোমাকে ছেড়ে। দেখো তোমার ফারাবি তোমার কাছে ফিরে এসেছে। ঈশিতা ফারাবির কথা শুনে আবারও ফারাবিকে জড়িয়ে ধরল। ফারাবি ঈশিতাকে নানাভাবে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আধ ঘন্টা পর ঈশিতা একটু স্বাভাবিক হলে ফারাবি জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কেন? চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছ, চেহারা একেবারে রোগা বানিয়ে ফেলেছ। ঈশিতা কি করবে তোকে ছাড়া আমি ভাবতেও পারছি না। তুই আমাকে ছেড়ে চলে যাবি? তাহলে আমি কিভাবে বাঁচবো? তোকে যে আমি বড্ড ভালোবাসি। আমার চোখের সামনে আমার সেই ভালোবাসার মানুষকে হারিয়ে যাবে। তাহলে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করি? তুই আমাকে ক্ষমা করে দে না। তোকে আমি শুধু শুধু ভুল বুঝেছি। আজকে তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। কি বলছো তুমি? তুমি দায়ী হতে যাবে কেন? সব দোষ তো আমার। তোর কোনো দোষ নাই। তোকে আমি শুধু শুধু অযথা ভুল বুঝে দূরে সরে দিয়েছি। ফারাবি ঈশিতার হাত নিয়ে আঙ্গুলগুলো দেখতে লাগলো এঙ্গেজমেন্টের রিং আছে কিনা। ঈশিতা বলতে লাগলো, কি দেখিস? তোমার এঙ্গেজমেন্টের রিং কোথায়? কিসের এঙ্গেজমেন্ট রিং? কেন, খালুর পছন্দের ছেলের সাথে তোমার এঙ্গেজমেন্ট হয় নাই? তার আগে তুই বল, আমার বার্থডের দিন সর্বপ্রথম সবার আগে উইশ করলি না কেন? তোকে ভুল বুঝে খারাপ ব্যবহার করার পর আমি এক মুহূর্তের জন্য ভালো থাকতে পারিনি। সারাক্ষণ দরজা আটকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি আর নিজের মনকে বুঝিয়েছি আমার হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে। আমার ফারাবি এরকম করতে পারে না। যখন দেখলাম আমার বার্থডের দিন উইশ করিসনি, তখন আমার সত্যি সন্দেহ হতে লাগলো। কে বলো তোমার বার্থডের দিন উইশ করিনি? রাত 12টা 1-কে যার বার্থডে উইশ মেসেজ পেয়েছো সেটাই আমি। সত্যি? আচ্ছা একটা কথা, তুমি যেহেতু আমাকে এতটা ভালোবাসো, তাহলে খালুর কথা মতো বিয়েতে রাজি হলো না কেন? তুই যখন আমাকে বার্থডে উইশ করিসনি, 1 মিনিটের জন্য ফোন দিসনি, তখন আমার শরীরে রাগ চেপে বসে। তুই তো জানিস আমার রাগ একটু বেশি। রাগের মাথায় কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। আব্বু যখন বলল এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তখন রাগের বশে আমি রাজি হয়ে যাই। যখন আমাকে আংটি পরাবে, তখন আমার রাগ একটু কমে আসে। তখন আমি বুঝতে পেরেছি তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তোর জন্য ওয়েট করতে লাগলাম। আমার বিশ্বাস তুই আসবি। তুই আসিস না দেখে আমি কান্না করতে লাগলাম আর আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ ফারাবিকে এনে দাও না। সেই মুহূর্তে মিশাল এবং ফারিয়া আমার কাছে আসে এবং সব কিছু খুলে বলে। তখন আমি কান্না করতে করতে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু আমি ফারাবিকে ভালোবাসি। বিয়ে তো দূরে থাক, ওকে ছাড়া আমি কাউকে ভাবতে পারি না। আব্বু বলল, ঠিক আছে, ওকে ফোন দিয়ে বল আসতে। আমি সাথে সাথে মোবাইল বের করে তোকে ফোন দিতে লাগলাম। তখন তোর মোবাইল বন্ধ। আমি আরও জোরে জোরে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পরে যখন দারোয়ান চাচা আমার হাতে গিফটগুলো দিল, তখন আমি বুঝতে পেরেছি এগুলো তুই ছাড়া আর কেউ দেয়নি। আমি সাথে সাথে দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করলাম, ও কোথায়? দারোয়ান চাচা বলল, তুই বাহিরে। আমি দৌড়ে বাহিরে বের হয়ে আসলাম, সাথে খালাখালু আসলো। আমি মনে করেছি তুই আমার ব্যবহারে অভিমান করে এখানে দাঁড়িয়ে আছিস। যখন দেখলাম তোর শরীর পুরো রক্তাক্ত, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। এখন তুই বল কিভাবে তোর অবস্থা হয়েছিল? সন্ধ্যা 7টা বাজে তোমার বার্থডের গিফট কেনার জন্য বাসা থেকে বের হলাম। গিফট কেনা শেষ হলেও
আমিও তোমার কাছে আসতেছিলাম, তখন শামীম আমাকে ফোন দিল তোমাকে নাকি আরেকটা ছেলের এঙ্গেজমেন্ট রিং পরাতে যাচ্ছে, আর তাও আবার তোমার ইচ্ছাতেই। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে আমাকে ভালোবাসে সে আমাকে ছাড়া অন্যজনকে এঙ্গেজমেন্ট রিং পরাচ্ছে। ভাবতেই পারছিলাম না, নিজেকে নিজের মাঝে খুঁজে পাচ্ছিলাম না, দু চোখ ঝাপসা হয়ে আসতেছিল। তারপরেও অনেক কষ্টে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ি চালানোর অবস্থায় আবারও শামীমকে ফোন দিয়ে বলে কিছুক্ষণের ভিতর তোমাকে আংটি পরানো হবে, আমি যেন তাড়াতাড়ি ওই জায়গায় গিয়ে পৌঁছাই। এই কথা শুনে আমার সমস্ত শরীর অসাড় হয়ে আসতে লাগলো। দুনিয়ার সমস্ত চিন্তা যেন আমার মাথা থেকে হারিয়ে গিয়েছে, শুধু তোমার চিন্তায় জেগে বসেছে। 1 মিনিটের জন্য মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেললাম, কারণ তোমাকে হারিয়ে ফেললে আমার বাকিটা জীবন অন্ধকার আধারে হারিয়ে যাবে। তাই গাড়ির হাই স্পিড তুললাম তোমার কাছে দ্রুত পৌঁছানোর জন্য। হঠাৎ করে একটা মাইক্রো বাসের সাথে ধাক্কা খেয়ে আমার শরীর গুরুতর অবস্থায় আহত হয়, সারা শরীরে রক্ত ভেসে যায়। অনেক লোক আমাকে হসপিটালে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু হসপিটালের চেয়ে তোমার কাছে আগে পৌঁছানোটা আমার কাছে জরুরি মনে হয়েছে, কারণ তুমি যে আমার অন্তর আত্মার সাথে মিশে গিয়েছিলে। তোমাকে হারানোর তীব্র ভয় আমাকে চতুর্পাশ থেকে ঘিরে ধরেছিল। কিছুক্ষণের জন্য মনে হলো শরীরের এই কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না। তাই রক্তমাখা শরীর নিয়ে তোমাদের বাসার সামনে পৌঁছাই, কিন্তু ভিতরে যাওয়ার ক্ষমতা আমার হয় নাই, কারণ তুমি বলেছ তোমার সামনে গেলে আমি তোমার মরা মুখ দেখব। আমি বেঁচে থাকতে আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তোমাকে তো আমি ওই সময় মাফ করে দিয়েছি যে সময় আমি তোমাকে ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছিলাম। আর কখনো আমাকে ছেড়ে প্রকৃতিটাকে সাড়া দিবে না। কখনো না। আব্বু আম্মু ডাক্তারের সাথে কথা বলে আমাকে জানালো যে আরও 1 মাসের মতো আমাকে হসপিটালে থাকতে হবে। 1 মাসের ভিতরে আমি পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে উঠলাম। আজকে দেশের উদ্দেশ্যে রওনা দিব। আর 1 মাস ঈশিতা সারাক্ষণ আমার পাশে ছিল। এখন বিমানে বসে আছি। বিমানে একটা সমস্যা, আমার সিট নং 34 আর ঈশিতার সিট নং 30। যে কোনো কারণে একসাথে সিট পাওয়া যায় নাই। আমার পাশের সিটে ফিলিপাইনি এক সুন্দরী মেয়ে বসেছিল। আমি মেয়েটার দিকে বারবার তাকাচ্ছি। মেয়েটা কিছু বলতে চাচ্ছিলাম যে সিটটা চেঞ্জ করে আপুর সিটে যাওয়ার জন্য, কিন্তু সাহস করে বলতে পারিনি। ঈশিতা আপু আমার সামনের সিট থেকে কিছুক্ষণ পরে পরে দাঁড়িয়ে আমাকে দেখে আবার বসে পড়ে। ঈশিতা আপুর দাঁড়ানো এবং বসা দেখে বিমানবালা এক কর্মী আপুকে জিজ্ঞেস করে, ম্যাডাম এনি প্রবলেম? আপু বলে নো। বিমানের মধ্যে আকাশ চলতে শুরু করলো। সব যাত্রীরা ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে খেয়াল করলাম ফিলিপাইনি মেয়ে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বারবার মাথাটা সরাচ্ছি, কিন্তু মাথা আবার আমার কাঁধে চলে আসে। হঠাৎ করে আপু এসে মেয়েটাকে ডাকতে থাকে। মেয়েটা জাগনা না পাই। তারপর মেয়েটাকে বলে আপুর সিটে যাওয়ার জন্য। মেয়েটা আপুকে বলে হোয়াই। আপু বলল দিস ইজ মাই হাজবেন্ড। আমি আপুর কথা শুনে আপুর দিকে তাকিয়ে আছি। মেয়েটা বলল নো নো, আই এম নট গোয়িং দ্য ইউর সিট। তারপর আপু আমাকে বলল এইভাবে হবে না, তুই পেটে হাত দিয়ে বল তোর পেটে ব্যথা। আমি বুঝে হোক না বুঝে হোক পেটে হাত দিয়ে এমন ভাব ধরলাম যেন আমার পেটে প্রচণ্ড ব্যথা। তারপর মেয়েটা অনেক বুঝিয়ে আপুর সিটে পাঠালো। তারপর আমাকে বলতে লাগতো, তুই মেয়েটার দিকে কেন বারবার তাকাচ্ছিলি? মেয়েটা দেখতে খুব সুন্দর। ছি, কি বলো এগুলো? তোকে আমার ভালো করে চেনা আছে, সুন্দরী মেয়ে দেখলি ওই তাকিয়ে থাকিস। আমি কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইনি, বুঝছো? কোন নজরে? ওই তাকাবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। আমার এখন প্রচুর ঘুম পাচ্ছে। তাহলে ঘুমা। তোমার কাঁধে মাথা দিয়ে ঘুমাই। আপু কোনো কথা বলল না। আমি আপুর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিমান বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছালে আমার ঘুম ভাঙে। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি মামা মামি নানা নানু সবাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে জড়িয়ে ধরে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে লাগে। সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি পৌঁছানোর পর আমার বন্ধু বান্ধব সবাই আসলো। আমি 1 সপ্তাহ বাসায় রেস্ট করে কলেজে গেলাম। ওই দিন আর ক্লাস করিনি। বন্ধু বান্ধব সবার সাথে সারাটা বেলা আড্ডা দিলাম। বিকাল বেলা বাসায় পৌঁছালে আম্মু আমাকে ডেকে নেয় এবং বলে তোর আর ঈশিতার বিয়ে ঠিক করেছে 20 তারিখে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কি খুশি হস না? কিন্তু এত দেরিতে কেন? আম্মু মুচকি এসে বলল তোর আব্বু তো বলছিল তোর লেখাপড়া শেষ হলে তোর আর ঈশিতার বিয়ে দিবে। আমি তোর আব্বুকে বুঝিয়ে সামনের মাসের 20 তারিখে রাজি করিয়েছি। কি বলো আব্বু, এই কথা বলেছে? তাহলে 20 তারিখই ঠিক আছে। দিন চলতে লাগলো আর বিয়ের দিনও ঘনিয়ে আসতে লাগলো। ঈশিতা আপু মানে আমার শাকচুনি এখন আর আমাকে বকাঝকা করে না, কথায় কথায় থাপ্পড় দেয় না, অবিশ্বাসও করে না। এখন আমাকে অনেক কেয়ার করে। বিয়ের আর মাত্র 7 দিন বাকি। সকালে যথারীতি ভাবে কারো ফোনে ঘুমে থেকে উঠতাম। দেখি বন্ধু শামীম। হ্যাঁ বল। শালা কোথায় তুই?
এই তো ঘুম থেকে উঠলাম। কেন, কি হয়েছে? শালা তোর বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমাদের তো সময় দিস না। এখন তাড়াতাড়ি মালেক চাচার দোকানে আয়। শালা, আমি মালিক চাচার দোকানে গেলে কলেজে যাবে কে? আমার শাকচুনির করা নির্দেশ, কলেজ মিস করা যাবে না। শালা হারামি, তোর শাকচুন্নির কথা বাদ দে, আজ শুক্রবার। ও তাই নাকি? আমার তো মনেই ছিল না। বিয়ের পর আরও অনেক কিছু মনে থাকবে না, এখন তাড়াতাড়ি আয়। না রে, এখন আসতে পারবো না, আর একটু ঘুমাবো। তুই আসবি নাকি সীতা আপুকে উল্টো পাল্টা বলবো? আরে কি বলিস, আমার সর্বনাশ করিস না। 10 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ফোনটা কেটে ওয়াশরুমে গেলাম। নাস্তা করে রুম থেকে বাইর হব, এমন সময় মনে হলো হারামি বন্ধু মনে হয় একা না, ওর সাথে মনে হয় আরও অনেকে আছে। দোকানে গেলেই আমাকে বলবে খাওয়ানোর জন্য। বুদ্ধি করে সবগুলো টাকা আমার কাছে দিয়ে 100 টাকা মানিব্যাগে করে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যে দোকানে পৌঁছে দেখি অনেকগুলো হারামি বসে আছে। যা মনে মনে ভাবছি তাই। আস্তে আস্তে ওদের কাছে গিয়ে বসলাম। বসার সাথে সাথেই বলতে শুরু করলো, তোর তো বিয়ের আর 1 সপ্তাহ আছে, তো আমাদের ট্রিট দাস না কেন? কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? তুই না বললি সিনিয়র আপুর সাথে প্রেম বা বিয়ে হলে আমাদের ট্রিট দিবি? এই কথা বলছিলাম নাকি আমার তো মনে নাই। আমাদের সাথে গাদ্দারি করিস? এই কথা বলে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে নিল। আরে কি করছিস, মোবাইল নিলি কেন? এখন যদি আমাদেরকে না খাওয়াস তাহলে ঈশিতা আপুকে ফোন দেব। ফোন দিয়ে কি করবি? তোদের কোনো কথা এখন আর বিশ্বাস করবে না। দাঁড়া, আগে দেখ না কি করি। কি করবি? তোর মোবাইল দিয়ে রাসেলের মোবাইলে ফোন দিয়ে কথা বলবো, আর আমার মোবাইল দিয়ে আপুকে ফোন দিব। বলবো যে তুই কোনো মেয়ের সাথে কথা বলিস, তোর ফোন ওয়েটিংয়ে। তারপর যদি বিশ্বাস না করে কিছুক্ষণ কথা বলার পর তোর মোবাইলটা বন্ধ করে রাখবো। তারপর আপুকে ফোন দিয়ে বলবো যে তোমার ভয়ে ফোন অফ করে ফেলেছে। তোরা বন্ধু হয়ে আমার সাথে এরকম নিমখারামি কাজ করতে পারিস না। তাহলে এখন আমাদেরকে খাওয়া। আরে আমার কাছে এখন তো এত টাকা নাই, তোদের সবাইকে খাওয়াবো মাত্র 100 টাকা আছে। তোর 100 টাকার গুল্লি মারি। তাড়াতাড়ি চাচাকে বল আমরা যা যা খেতে চাইবো তা দেওয়ার জন্য। কি আর করা, সব হারামিগুলা 300 টাকা বিল তুললো। চাচাকে 100 টাকা দিয়ে বললাম বাকি 200 টাকা পরে দিব। দোকানের টেবিলের উপর আমরা 5 জন বসে আছি। হঠাৎ করে শামীম বলল, পিছনে তাকিয়ে দেখ মামা। শামীমের কথা শুনে সবাই পিছনে তাকালাম, দেখি 3টা মেয়ে হেঁটে যাচ্ছে। শামীম বলল, কিরে মামা, কোনটা সুন্দর? আমি বললাম, একটাও না। শামীম বলল, তুই দিন কানা হয়ে গেছিস, ভালোভাবে দেখ, বল কোনটা সুন্দর। আমি এক বন্ধু একটাকে দেখাচ্ছে। আমি বললাম, একটাও সুন্দর না, তবে ওই যে লম্বা মেয়েটা আছে না, ওইটা মোটামুটি চলে। শামীম বলল, কোনটার কথা বলছিস? আরে ওই যে পিছনের মালটা। এই কথা বলার সাথে সাথে সবাই এমনভাবে আমার দিকে তাকিয়েছে, আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। কি হলো, তোরা সবাই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? একটা আস্তে আস্তে বলল, আপু। কিসের আপু? আর তোরা এরকম ভয় পাচ্ছিস কেন? আবারও মুখে না বলে ঠোঁট দিয়ে বোঝাচ্ছে আপু আপু। শালারা আপু আপু কিসের আপু রে? বুঝছি, ঈশিতা আপুর কথা বলছিস। একটা হালকা মাথা নাড়লো। শালারা ঈশিতা আপুকে ভয় পাওয়ার কি আছে? 2 দিন পরে তোদের ভাবি হবে, এত ভয় পাবি না। শাকচুন্নি কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, একটু রাগ বেশি আর কি। হঠাৎ করে সবগুলো হারামি উঠে একসাথে দৌড় দিল, আর আমাকে বলতে লাগলো, বেঁচে থাকলে দেখা হবে। আমার তো মাথায় কোনো কিছুই ঢুকছে না, সবাই এইভাবে দৌড়তে পালা লাগলো কেন? হঠাৎ করে পিছন থেকে কারো হাত আমার কাঁধে রাখলো। আমি বসা থেকে মাথাটা পিছনে ঘোরালাম, সাথে সাথে একটা আওয়াজ হলো, ঠাস। আচমকা থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে গেলাম। মাথাটা তুলে তাকিয়ে দেখি আমার শাকচুন্নি। সাথে সাথে আমার শার্টের কলার ধরে রাস্তায় নিয়ে গেল। আমি বলতে লাগলাম, কি করছো? বিয়ের আগে কেউ এইভাবে হবু বরের কলার ধরে? তুই কি বলছিলি? আমি শাকচুন্নি? আমাকে ভয় পাওয়ার কি আছে? না মানে আসলে ওই মেয়েগুলো কে? কি বলেছিস? ওই কি বললাম? ছি, আমার ভাবতেও খারাপ লাগছে তুই ওই মেয়েগুলোকে কিভাবে মাল বললি। সরি, আমার ভুল হয়ে গেছে। এটাকে ভুল বলি না, তুই ইচ্ছাকৃতভাবে মেয়েগুলোকে মাল বলেছিস। এখন আমি যদি রাস্তা দিয়ে যাই, কেউ যদি আমাকে মাল বলে, তাহলে তোর কেমন লাগবে? সত্যি আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম বলবো না। তোর এ ভুলের কোনো ক্ষমা নাই। প্লিজ, আমি প্রমিস করে বলছি আর কখনো এরকম বাক্য উচ্চারণ করবো না। না, আমি তোর কোনো কথাই শুনবো না। এই কথা বলে হেঁটে চলে যাচ্ছে। আমি দৌড়ে তার সামনে গেলাম, তারপর কানে ধরে বললাম, এবার শেষবারের মতো মাফ করে দাও। এই যে কানে ধরে বলছি, আর কখনো এরকম খারাপ কথা ভুলেও মুখে আনবো না। না, তোর মাপ নেই। কি করলে মাফ পাবো? কান ধরে 100 বার উদ্বস কর, আর মুখে বল, ভুল করে ফেলেছি, জীবনেও কোনো মেয়েকে এ ধরনের কথা বলবো না। 100 বার?
আর একটু কমালে হয় না? না, আমি যা বলছি তাই কর। কি আর করা, কান ধরে উঠবস শুরু করলাম। 5 বার উঠবস করার পরে আমার কপাল দিয়ে ঘাম আসতে লাগলো। না, এভাবে 20 বার যদি উঠবস করি তাহলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। 100 বার তো দূরে থাক, তার আগে কিছু একটা করতে হবে। আমি 5 বার উঠবস করার পরে পিঠে হাত দিয়ে এমন ভাব করলাম যেন আমার পিঠে প্রচণ্ড ব্যথা করছে। আমার এমন ভাব মনে হয় কাজ হয়েছে। দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, কি হয়েছে? আমি বললাম, পিঠে প্রচণ্ড ব্যথা করছে। তাহলে আর উঠবাস করার দরকার নেই। আমি তো এটাই চাচ্ছি। তারপরেও ভালোবাসা একটু প্রকাশ করার জন্য আমি বললাম, না, তুমি বলেছো 100 বার করার জন্য। আমি বলেছি তো কি হয়েছে? এখন আমি বলছি উঠবস না করার জন্য। তাহলে ঠিক আছে, তুমি হঠাৎ করে এখানে কোথা থেকে আসলে? আমার বন্ধু রিমির বাসায় গিয়েছিলাম আমাদের বিয়ের কার্ড দিতে। আসার সময় দেখি তুই এখানে বসে আছিস। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাই। না, বাসায় যাব না। তো কি করবা? ঘুরবো। এখন? হ্যাঁ, এখনই। আচ্ছা ঠিক আছে, চলো। দুজনে হাত ধরে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পরে আমাকে বলতে লাগলো, এই, কি? আইসক্রিম খাবো। আমি তার কথা শুনে তার দিকে তাকালাম। কি পিচ্চি বাচ্চার মতো বলে আইসক্রিম খাবো। আমি একটু মজা নেওয়ার জন্য বললাম, কোন কোম্পানির আইসক্রিম খাবে? কোন কোম্পানির মানে? পপুলার কোম্পানির আইসক্রিম খাবে নাকি ইগল কোম্পানির আইসক্রিম খাবা? একটা হলেই চলে। আপু আমার কথা শুনে রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি বলছিস এগুলো? তোকে আইসক্রিমের কথা বলছি, তুই কি লেকচার শুরু করে দিয়েছিস? তাড়াতাড়ি কোনো আইসক্রিম নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি আপুর কাছ থেকে দোকানের দিকে রওনা দিলাম। পিছন থেকে ডেকে বলল, আইসক্রিম কিন্তু একটা আনবি। আরে একটা কেন? আমার কাছে টাকা আছে তো। তোকে একটা আনতে বলেছি, একটা আনবি। আমি আর কিছু না বলে দোকানে গেলাম। মানুষ দুজন একটা নিব কেন? শাকচুনি মনে করেছে আমার কাছে টাকা নাই। আমি দোকান থেকে 2টা কোন আইসক্রিম নিলাম। দোকানদারকে টাকা দিতে যাব, মানে ব্যাগে দেখি টাকা নাই। হঠাৎ করে মনে হলো, আরে আমি তো আসার সময় 100 টাকা নিয়ে এসেছি, আর সে 100 টাকা মালিক চাচার দোকানে দিয়েছি। এখন আইসক্রিমের টাকা দিব কিভাবে? মান ইজ্জত সব প্লাস্টিক হয়ে যাবে আজ। এখন কিভাবে শাকচুনির কাছে গিয়ে বলি আমার কাছে টাকা নাই? দোকানদার চাচাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম টাকাটা পরে দিব। তারপর 2টা আইসক্রিম নিয়ে আমার শাকচুনির কাছে গিয়ে দাঁড়ালাম। শাকচুনির সাথে সাথে বলতে লাগলো, তোকে একটা বলেছি, একটা আনবি, দুটো আইসক্রিম আনলি কেন? আরে কি বলো তুমি? মানুষ দুইজন, 2টা আনবো না তো কয়টা আনবো? তুমি খাবে, আমি খাবো না? তোকে আমি বলছি না খাবার জন্য? তাহলে একটা আনার কথা বলছো কেন? গুন্ডা বদমাশ লাল বানর, বুঝেও না বোঝার ভান করিস কেন? আচ্ছা ঠিক আছে, সরি। এরপর কিনলে একটাই কিনবো। দুজন আইসক্রিম খেতে খেতে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি কয়েকটা মেয়ে এদিকেই আসছে। সাথে সাথে আপু আমাকে টান দিয়ে তার সামনে এনে দাঁড় করালো। তারপর বলল, তোর আইসক্রিমটা দে। কেন? আইসক্রিম দিব কেন? তোকে দিতে বলছি, তুই দে। আমি তার কথা মতো আইসক্রিমটা তার হাতে দিলাম। সে আইসক্রিমটা নিয়ে ঢিল মেরে ফেলে দিল। তারপর বলতে লাগলো, সোজা আমার দিকে তাকিয়ে উল্টো হয়ে হাঁটতে থাক। মানে কি? উল্টা হয়ে হাঁটলে তো আমি পড়ে যাব। পড়বি না, আমি তোকে পথ দেখিয়ে নিয়ে যাব। তুই শুধু আমার দিকে তাকিয়ে উল্টো হয়ে হাঁটতে থাক। আমি তার কথা মতো উল্টা হয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। সে এক হাতে আমার এক হাত ধরে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং তার আইসক্রিম থেকে অল্প অল্প আইসক্রিম আমাকে খাইয়ে দিচ্ছে এবং পিছনে কিছু দেখতেই পাচ্ছি না। ভয়ে ভয়ে আস্তে আস্তে হাঁটছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এরকম পাগলামো করার মানে কি? আমার ইচ্ছা হয়েছে তাই। মেয়েগুলো যখন আপুকে পেরিয়ে চলে গেছে তখন আপু আমাকে আবার টান দিলে তারা পাশাপাশি দাঁড় করালো এবং বলল, সোজা হয়ে হাঁটতে থাক। আমি আপুর ব্যাপারখানা বুঝতে পারছি। না জানি আমি মেয়ের দিকে তাকিয়ে থাকি, সেই জন্য আমাকে উল্টো হাঁটালো। ঘন্টা 2-1 ঘোরাঘুরি করে রিকশায় উঠলাম বাসায় যাওয়ার জন্য। রিকশায় উঠে আমি বললাম, রিকশা দিয়ে চলাফেরা করতে আমার ভালো লাগে না। তো আমার হবু শ্বশুর আব্বাকে বলো না একটা বাইক কিনে দিতে। এ কথা দ্বিতীয়বার মুখেও আনবি না। কেন? এক মোটরসাইকেলে তো আমাদের সবার জীবন জাহান্নামে নিয়ে যাচ্ছিল। আরে ওই সময় তো তোমাকে হারানোর ভয়ে স্পিডে চালাচ্ছিলাম, এখন তো তোমাকে আজীবনের জন্য পেয়ে যাচ্ছি। তারপরও আর কখনো বাইক চালাতে পারবি না। দুর্বল, এটা কোনো একটা কথা হলো? কি বললি? না কিছু না। চুপচাপ মুখে লাগাম লাগিয়ে বসে থাক। আমি আর কোনো কথাই বললাম না। তাকে বাসায় নামিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। আমাদের বিয়ের দিন ঘনিয়ে আসছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। আজ আমাদের গায়ে হলুদ। সমস্ত বাড়ি ঝিলিক বাতি দিয়ে আলোকিত। বাড়িঘর খুব সুন্দর করে সাজিয়েছে। সাজাবেই না কেন? আমি যে তাদের একমাত্র ছেলে,
ওদিকে ঈশিতা আপু তার বাপ মায়ের একমাত্র মেয়ে, বিয়ে জমকালো করার জন্য কোনো কিছু অপূর্ণতা রাখেনি। আমার বন্ধু বান্ধব সবাই আমার গায়ে হলুদ মেখে দিচ্ছে। আমার দুজন বন্ধু গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও করছে। ওইদিকে ঈশিতা আপুর বাড়িতেও আমার অনেক বন্ধু বান্ধব গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও করার জন্য। আমি মনে মনে অনুভব করতে লাগলাম আমার সিনিয়র প্রিয়সীকে গায়ে হলুদ আর পরনে হলুদ শাড়িতে কেমন লাগতে পারে। নিশ্চয়ই মনে হয় অসম্ভব সুন্দর লাগছে। ইস, একবার যদি গিয়ে দেখে আসতে পারতাম, কিন্তু তা তো আর সম্ভব না। গায়ে হলুদ মেখে আত্মীয় স্বজন সবার সাথে ছবি ফ্রেমে বন্দী হলাম। রাত 12টার দিকে আমাকে গোসল করানো হলো। তারপর আমার কয়েকজন বান্ধবী আমার হাতে মেহেদি দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন এঁকে দিল। অনেক ইচ্ছে ছিল বিয়ের আগের রাতে হবু বউয়ের হাতে মেহেদি পরাবো, কিন্তু না, তার হলো না। বিয়ের পর না হয় আমার সিনিয়র প্রিয়সীর হাতে মেহেদি পরাবো। এর পরের দিন যথারীতিভাবে কমিউনিটি সেন্টারে আমাদের বিয়ের কাজ চলতে লাগলো। কাজী যখন বলল কবুল বলার জন্য, তখন নিজের ভিতর কেমন জানি একটা লজ্জার ভাব চলে আসলো। পিছন থেকে আমার অনেক বন্ধুরা আমাকে ধাক্কা দিয়ে বলছে, কবুল বলিস না কেন? আমি পটার পর 3বার কবুল বলে ফেললাম। বিয়ের কাজ সম্পূর্ণ করে আমার সিনিয়র প্রিয়সীকে নিয়ে গাড়িতে বসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, আমার স্বপ্ন তাহলে শেষ পর্যন্ত পূর্ণ হলো। সিনিয়র আপুকেই বিয়ে করলাম। আমি কখনো ভাবতে পারিনি আমার এই স্বপ্ন পূরণ হবে। অদ্ভুত ব্যাপার। কবুল বলার পর থেকে কেমন জানি একটা নার্ভাস ফিল করতে লাগলাম। আমার সিনিয়র প্রিয়সীর দিকে তাকিয়ে দেখি লম্বা ঘোমটা দিয়ে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। হাতের দিকে তাকিয়ে দেখি, বাহ, খুব সুন্দর করে হাতে মেহেদি দিয়েছে। ইচ্ছে করছে হাতটা জড়িয়ে ধরে বসে থাকতে। আমার হাতটা কয়েকবার তার হাতের কাছে নিলাম, কিন্তু ভয় ধরতেই পারছি না। আমার এরকম লাগছে কেন? বিয়ের আগে তো এরকম লাগে নাই। আমার শাকচুন্নি চুপ করে বসে আছে, এমন ভাব করছে যেন আমাকে চেনে না, জানেই না। মনে হয় গ্রামের সরল সোজা কোনো মেয়ে। হাতটা বারবার দিচ্ছি, তারপরও হাতটা ধরে না। না ধরলে নাই, আমিও চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছালে আম্মু আমাদের দুজনকে বরণ করে নেয়। বাসার ভিতরে যাওয়ার সাথে সাথে আমার শাকচুন্নিকে নিয়ে সবাই টানাটানি শুরু করে। নানা নানু শাকচুন্নিকে অনেক কথা জিজ্ঞেস করতে থাকে। সবাই শাকচুন্নিকে ঘিরে আড্ডা উল্লাসে মেতে ওঠে। আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর সবগুলো বন্ধুকে নিয়ে ছাদে আড্ডায় বসে পড়লাম। বন্ধু হারামিগুলো যে কথা বলছে তা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। কিছুক্ষণ পরে আমার মামাতো বোনকে ডাক, সবাই খানার টেবিলে গিয়ে বসলাম। শাকচুন্নিকে দেখি আম্মু নানা নানু সবার সাথে বসে কথা বলছে। খাওয়া দাওয়া শেষ করে আবার ছাদে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে নানা ভাই আমার কাছে আসলো। নানা ভাই যে কথা বলল, সেই কথা শুনে আমি টাসকে খেয়ে গেলাম। আপনাদেরকে না বলি নানা ভাই কি কথা বলতে পারে, আমাদের ধারণা করে বুঝে নিন। ঘড়িতে 11টার কাটা ছুঁই ছুঁই। নানা ভাই আর আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ধরে ঘরের দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আরে ধরে নেওয়ার কি আছে, আমি একাই চলে যাব। নানা ভাই বলতে লাগলো, আমার ভাইয়ের সাহস আছে, আমাকে আমার রুমের কাছে এনে ছেড়ে দিল। যা, ভিতরে যা। আমি আর কিছু না বলে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলাম। সারা ঘর ফুল দিয়ে সাজানো। ফুলের ঘ্রাণে পুরো ঘর মোহরিত হয়ে যাচ্ছে। এমন কোনো ফুল মনে হয় বাদই যায় নাই যা দিয়ে ঘরকে সাজানো হয় নাই। আমি খাটের দিকে তাকালাম। খাটের দিকে তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। খাটে আমার শাকচুন্নিকে দেখতে পাচ্ছি না। কিভাবে দেখব? খাটের চারপাশে এরকমভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যে খাটকে বসে আছে নাকি শুয়ে আছে খাটে না গেলে বুঝতেই পারা যাবে না। আমি আস্তে আস্তে খাটের দিকে যাচ্ছি। একটু নার্ভাস লাগছে। সিনিয়র বউয়ের সাথে বাসর, তাও আবার পরিচিত। কেমন জানি একটু একটু লজ্জা লাগছে। আমি খাটের কাছে গিয়ে দেখি ঈশিতা ঘোমটা নামিয়ে চোখ দুটি বড় বড় করে বসে আছে। হায় আল্লাহ, এ কি বাসর ঘরে বউ কি এরকম ভাবে বসে থাকে? আমাকে দেখার সাথে সাথে বলল, এতক্ষণে আসলি কেন? না, আসলে নানা ভাই আমাকে অনেক কথা জিজ্ঞেস করছিল, তার উত্তর দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। কি কথা জিজ্ঞেস করেছিলি? ও, তুমি বুঝবে না। লুচু ছেলে, আমি বুঝবো না, এদিকে আয়। আরে, আমি আসবো কেন? তুমি তো আমার কাছে আসবা। আমি তোর কাছে যাব কেন? আরে, তুমি জানো না স্বামী বাসর ঘরে ঢুকলে স্বামীকে 5 হয়ে সালাম করতে হয়? ও হ্যাঁ, তাই তো। আমার বান্ধবীও বলেছে ও নাকি ওর স্বামীর পায়ে ধরে সালাম করেছে আর ওকে 5,000 টাকা হারিয়ে দিয়েছে। তো আমিও দিব, সমস্যা কি? তোর তো পাজামার পকেট নাই। কি বললো পকেটে নাই? আছে তো। আচ্ছা ঠিক আছে, আগে টাকা বের কর। এই কথা বলে খাট থেকে নেমে ওর সামনে এসে দাঁড়ালাম। দে টাকা দে। এই কথা বলে খাট থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। আগে কেন টাকা দিব? আগে সালাম করো। আমার কথা শুনে সালাম করতে যাবে। আমি বললাম, দাঁড়াও। দে টাকা দে। কেন, আবার কি হয়েছে? টাকা নেই? না, টাকা আছে। মাথায় ঘোমটা দাও। আমার কথা মতে মাথায় ঘোমটা দিয়ে একটু নয়ে সালাম করতে যাবে, তার আগেই আমি বলে ফেললাম, ঠিক আছে ঠিক আছে, স্বামী সংসার নিয়ে 1000 বছর বেঁচে থাকুন।
সংসারের গুষ্টি কিলাই। দে আমার টাকা দে। কিসের টাকা? এই যে সালাম করলাম। তুমি সত্যি কথা বলেছো? আমার পায়জামার পকেটে নাই টাকা, দিব কিভাবে? কি আমার সাথে মিথ্যা কথা? চল খাটে চল। আমার পাঞ্জাবির কলার ধরে ধাক্কা দিয়ে কাটে ফেলে দিল। আরে কি করছো? বাসরাতে স্বামীর সাথে কেউ এরকম করে? চুপ, একদম চুপ। আমাকে মিথ্যা বলে সালাম করেছিস? আরে এটা তো বাসরাতের নিয়ম। স্বামীর ঘরে ঢুকলে স্বামীর পা ধরে সালাম করতে হয়। স্বামীর পা ধরে সালাম করলে স্বামী বুঝি টাকা দেয় না? দেয় তো, কিন্তু তোমাকে তো আমি টাকা দিব না, অন্য কিছু দিব। কি দিবি? আগে এই কাপড় চেঞ্জ করে আসো, নাকি সারা রাত এই কাপড় পরেই থাকবে? ও হ্যাঁ, ঠিক বলেছিস। এই শাড়িটা না অনেক ভারী, কেমন কেমন যেন লাগছে। আমি ওয়াশরুম থেকে শাড়িটা চেঞ্জ করে আসি। ওয়াশরুমে যাওয়ার দরকার কি? এখানেই করো না। কি? না কিছু না। লুচু লাল বান্দর কুত্তা হনুমান বিলাই, তোর সামনে আমি কাপড় চেঞ্জ করব? ওমা, কোলে সমস্যা কি? এখন তো আমি তোমার সেই প্রেমিক ফারাবি নাই, এখন তো বিয়ের মালা গলায় দিয়ে আসামি হয়ে গিয়েছি। তাই বলে এখানে তো লজ্জা শরম নেই? আরে আমার লজ্জা শরম দিয়ে কি করবে? লজ্জা তো নারীদের ভূষণ। আর আমার সামনে কাপড় চেঞ্জ করলে লজ্জা পেতে হবে কেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, লুচু ছেলে। আমার সিনিয়র শাকচুনি ওয়াশরুমে চলে গেল। আমি খাটে বসে আছি। 10 মিনিট পর আমার সিনিয়র শাকচুনি ওয়াশরুম থেকে বের হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো তাকে দেখে টাসকে খেয়ে গেলাম। আমার প্রিয় নীল কালারের একটা শাড়ি পরেছে, দেখতে একদম নীল পরে লাগছে। এতক্ষণ লাল বেনারসিতে একদম বিশ্রী বিশ্রী লাগছিল। খাটে আমার সামনে বসে পড়তে লাগলো। দে, কি এনেছিস আমার জন্য? দিব, তার আগে ভালোবাসার কথা বল। কিভাবে কথা বলবো? এই যে তুই তুকারি করছো, আমার কাছে কেমন যেন লাগছে। তো কি বলে ডাকবো? কেন তুমি বলে ডাকবে? স্বামীকে কেউ বিয়ের পরে তুই বলে ডাকে? আমি তুই বলে ডাকবো। আরে এইটা কেমন কথা? মানুষ শুনলে কি বলবে? কিছু বলবে না। আর স্বামীকে আমি তুই করে বলবো। কার কি? স্বামীকে তুই করে বললে ভালোবাসা বাড়ে। আর তোকে তো আমি সবসময় তুই করেই ডাকি। তাই বলে এখনই ডাকবা? হ্যাঁ, আজীবন ডাকবো। তাহলে এখন তোমার জন্য যে জিনিসটা আমি এনেছিলাম তা দিব না? কি জিনিস এনেছিস? না দেখাবো না, বলবো না, আগে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। আমার জুনিয়র বরটা আমার জন্য কি এনেছে? হয় নাই মানে? জুনিয়র বর বলো কেন, সুন্দর করে তুমি করে বলো। আচ্ছা বলছি, তুমি আমার জন্য কি এনেছো? জীবনে এই ফার্স্ট তুমি ডাক শুনে আমার যে কি হাসি পাচ্ছে, কোনো মতে মুখ চেপে ধরলাম। কিছুক্ষণ মুখ চেপে ধরে আর রাখতেই পারে নাই, হি করে অত হাসিতে ফেটে পড়লাম। কি হলো, এভাবে হাসছো কেন? তোমার মুখে তুমি ডাক শুনে কেমন জানি হাসি পাচ্ছে। তাই বলে এভাবে হাসতে হবে? যা লুটা ছেলে, আমিও তুমি করে বলবো না। আরে আরে আচ্ছা ঠিক আছে, আমি আর হাসবো না। না, বলবো না। বলো প্লিজ, বলো। আর হাসবো না বললাম তো। আচ্ছা ঠিক আছে, হাসবো না। আচ্ছা ঠিক আছে, এবারও যদি হাসিস তাহলে দেখিস তোরে আমি কি করি। কি? এই, তুই আমার জন্য কি এনেছো? আমি কোনো মতে হাসি চেপে রেখে বললাম, এনেছি তো। আগে তুমি চোখ বন্ধ করো। আমার কথা শুনে সাথে সাথে তার চোখ জোড়া বন্ধ করলো। আমি পকেট থেকে একজোড়া নূপুর বের করে তাকে বললাম, এবার চোখ খুলো। সে চোখ খুলে অবাক হয়ে গিয়েছে। ওয়াও, এত সুন্দর নূপুর! আমার সুন্দর প্রিয়সীর জন্য সুন্দর নূপুর আনবো না তো কার জন্য সুন্দর নূপুর আনবো? তাই? হ্যাঁ, এখন তোমার ডান পাটা আমার হাঁটুর উপরে দাও। না। কেন? স্বামীর উপরে কেউ পা দেয়? হায় হায়, এত দেখি স্বামী ভক্ত মেয়ে। আমি তো এই মেয়ে চাই যে আমাকে সব সময় সম্মান ও ভক্তির চোখে দেখবে। কে বললো তোমাকে স্বামীর ওপরে পা দেওয়া যায় না? আমি জানি। আমি তোমাকে বলছি পাটা দিতে, তাড়াতাড়ি দাও। না, দিব না। তাহলে নূপুরগুলো নিয়ে বাইরে ফেলে আসি। বাইরে ফেলে দিবি কেন? তুমি পা দেবে না তো কাকে পড়াবো? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই কথা বলে একটা পা আমার দিকে বাড়িয়ে দিল। আমি পাটাকে আমার হাঁটুর কাছে এনে তার পায়ের আঙ্গুলগুলো দেখতে লাগলাম। এত সুন্দর নরম এবং মিশ্রণ পা, যা হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করবে। আমি তার পায়ের পাতা থেকে পায়ের টাকনো পর্যন্ত একবার হাত বোলালাম। সে তার পায়ে আমার হাতের উষ্ণ ছোঁয়া পেয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল। আমি পরক্ষণে বলে উঠলাম, তোমার পা এত সুন্দর কেন? সে কোনো কথাই বলল না, চোখ জোড়া বন্ধ করেই আছে। আমি এক এক করে তার দু পায়ে একজোড়া নূপুর পরিয়ে দিলাম। আমার সিনিয়র প্রিয়সী চোখ খুলে আমার দিকে তাকালো। আমিও আমার ক্ষীণ তার দিকে তাকিয়ে আছি। কি দেখো, আমার সিনিয়র বউটা যে সুন্দর তাই। এই কথা বলার সাথে সাথে একটা হাসি দিল, যে হাসির মায়াজাল থেকে বেরোবার শক্তি আমার নাই। আমি আমার শাকচুনির হাসির মায়াজালে বন্দি থাকতে চাই সারা জীবন। এই, কি ভাবছিস? ধুর, তুই করে বলো কেন? তো কি বলবো?
তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে। এই কি এই কি এই আরে বল না কি? চলো না ছাদে যাই। বাসরাতে ছাদে গিয়ে কি করব? চাঁদ আর জোনাকে তারা দেখবো। ধর, বাসরাতে কেউ এগুলো দেখে নাকি? তো কি করে? ফিউচার প্ল্যান করে। কিসের ফিউচার প্ল্যান? আরে তুমি বোঝো না? কি বুঝবো? আম্মু বাসায় একা থাকে, আম্মুকে যদি ছোট্ট একটা খেলার সাথে দিতে পারি। আম্মুর একাকিত্বটা কাটবে। কোথায় পাবো মানে? আমরা দুজন তৈরি করব। ছোট খেলার সাথে কোথায় পাবে মানে? আমার একটা ছোট্ট পরিচয় ঠিক তোমার মতো, যার নাম শুধু থাকবে আমার নামে ফারিয়া। যা লুচা ছিলে, কি বলছিস এগুলো? তুমি ছোট্ট পরি আমাকে উপহার দিবে নাকি দিবে না সেটা বলো। যা, এগুলো এখন না, তো কখন? পরে। আরে কি বলো, তুমি ছোট্ট পরি তৈরি করতে অনেক দেরি লাগে তো। চুপ চুপ, একদম চুপ, আমি বলছি পরে পরে। তো এখন কি করব? এখন ছাদে যাব। না, আমি যাব না, যেতে হবে, না গেলে রুম থেকে বের করে দিব। আরে কি বলো, পাশের ঘরে স্বামীকে রুম থেকে বের করে দেবে? হ্যাঁ দিব। এখন যাব নাকি যাবা না ওটাই বলো। আচ্ছা ঠিক আছে যাব। দুইজনে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সিঁড়ির কাছে গিয়েই বলতে লাগতো, আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো না। তো কিভাবে উঠবা? আমার কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। আরে কি বলো, তোমাকে কোলে করে ছাদে নিয়ে গেলে আমি বাঁচবো? কি বললে তুই? আমি যাব না ছাদে। এই কথা বলেই পিছন ঘুরে রুমের দিকে যেতে লাগতো। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বললাম, আমার সিনিয়র বউটা রাগ করেছে। একদম সিনিয়র বউ বলবি না। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো না। এখন চলো তোমাকে কোলে করে ছাদে নিয়ে যাই। আমি আমার সিনিয়র শাকচুনিকে কোলে তুলে নিলাম। শাকচুনি তার দুই হাত নিয়ে আমার গলা জড়িয়ে আছে। আরে বাপরে বাপ, এত ওয়েট কেন? সিঁড়ির ধাপ যদি আর 2-3টা থাকতো তাহলে নিশ্চিত শাকচুনিকে কোল থেকে ফেলেই দিতাম। ছাদে গিয়ে তাকে কোল থেকে নামিয়ে দিলাম। সে দৌড়ে ছাদের এক কোনায় দিয়ে চলে গেল। আর আমি ছাদের দোলনায় বসে পড়লাম। বসে বসে হাঁপাচ্ছি। মনে হচ্ছে হাঁপানি রোগ আমার শরীরে আগের থেকে এই বাস করছে। শাকচুনি ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, আর এদিকে আমি হাঁটিয়ে মরছি। হঠাৎ করে শাকচুনি পিছনে ঘুরে আমার দিকে তাকালো। আস্তে আস্তে আমার কাছে এসে আমার হাত দুটো ধরলো। কি হলো? আমার বাবুটি ভাবে হাঁপাচ্ছে কেন? হাঁপাচ্ছে কি সাদে? তুমি যে ওয়েট, তোমাকে কোলে নিয়ে আস্তে আস্তে আমি শেষ। আমার বাবুটা বুঝি অনেক কষ্ট হয়েছে? না, কষ্ট হবে কেন? তোমার বস্তা ছাদে তুললে কি কষ্ট হয়? কি বলি তুই? তার মানে আমার অনেক ওয়েট? যা, আর তোকে কখনো বলবো না আমাকে কোলে নেওয়ার জন্য। অভিমান করে রাগ দেখিয়ে ছাদের এক পাশে চলে গেল। আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তারপর তার খোলা চুলগুলো এক পাশে নিয়ে তার ঘাড়ে নাক ডুবিয়ে দিলাম। সে একটু কেঁপে উঠল। কি হলো? এভাবে জড়িয়ে ধরছিস কেন? ছাড় আমাকে। এই কথা ঠিকই বলছে, কিন্তু নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করছে না। আমি এই সুযোগে আবারও তার ঘাড়ে নাক দিয়ে ঘষা দিয়ে বললাম, আমার সিনিয়র প্রিয়সী কি রাগ করেছে? রাগ করলে কার কি? আরে আমার বউটা তো দেখি সত্যি সত্যি রাগ করেছে। রাগ করলে কিন্তু তোমাকে হেব্বি লাগে। মন চাই তোমাকে রাগিয়ে বারবার তোমার ওই রাগি চেহারাটা দেখতে। কি হলো, কথা বলবা না? আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এই কথা বলে তাকে আবারও কোলে তুলে নিলাম। কি হলো, আবার কোলে তুললি কেন? আমি না বলে অনেক ওয়েট? কে বললো তুমি অনেক ওয়েট? এই ঠিক, এই যে কিছুক্ষণ আগে বললি। আরে এত তোমাকে রাগানোর জন্য বললাম। তোমাকে নিয়ে সারা শহর ঘুরলেও আমার এক বিন্দু কষ্ট হবে না। তাই আমার বাবুটা এভাবে আর কতক্ষণ আমাকে কোলে নিয়ে রাখবে? আমার বাবুটার কষ্ট হচ্ছে তো। মোটেও না, সারা রাত এইভাবে কোলে নিয়ে রাখবো। তাই বুঝি? আচ্ছা বাবু, সারা রাত রাখতে হবে না, এবার নামিয়ে দাও। আমি দোলনার কাছে গিয়ে তাকে কোলে নিয়ে বসে পড়লাম। তারপর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে কানে ভালোবাসার পরশ দিতে লাগলাম। সে আমার ভালোবাসার উষ্ণ ছোঁয়া পেয়ে প্রতি সেকেন্ডে কেঁপে উঠতে লাগলো। হঠাৎ করে ঘুরে বিজলির ব্যাগের মতো আমার ঠোঁটের সাথে তার নরম গোলাপি ঠোঁট জোড়া মিলিয়ে গভীর চুম্বনে হারিয়ে গেল। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিয়ে ঘুরে আবার আমার কোলে বসে পড়লো। তারপর তার মাথাটা আমার বুকের সাথে লাগিয়ে বলতে লাগলো, আজকে চাঁদটা খুব সুন্দর না? জানি না কেন? কারণ আমার কোলে যে আর একটা চাঁদ বসে আছে। কিভাবে বলবো যে আমার কোলের চাঁদ থেকে আকাশের চাঁদটা অনেক সুন্দর? আমার তো মনে হয় না যে আকাশের চাঁদ আমার কোলে বসে থাকা চাঁদের চেয়ে সুন্দর। তাই বুঝি? এত ভালোবাসো আমাকে? অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে। কখনো ছেড়ে যাবে না তো? মোটেও না, ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি। জীবনের বাকিটা পথ তোমার হাত ধরে পাড়ি দিব বলেই ভালোবেসেছি।
যদি কোনো এক অজানা পথে আমি একদিন হারিয়ে যাই? ভুলেও এই কথা দ্বিতীয়বার মুখে আনবে না। তুমি যে অজানা পথে হারিয়ে যাবে, আমি সেই অজানা পথের শেষ প্রান্তে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। তোমাকে নিয়ে আবারও নতুন করে অন্য কোনো এক পথের যাত্রী হয়ে যাব, যে পথের কখনো শেষ নেই। তাই কেন বিশ্বাস হচ্ছে না? দুনিয়ার সবচেয়ে বেশি বিশ্বাস করি তোকে। আমার সে বিশ্বাস কখনো ভাঙবি না তো? জীবন চলে যাবে, তারপরেও তোমার বিশ্বাস ভাঙবো না। তুমি শুধু একটু ভালোবাসা দিও আর আমার প্রতি একটু বিশ্বাস রেখো। আমিও যে তোকে অনেক বেশি ভালোবাসি রে। কতটা জানি না, শুধু আমি এতটুকু বলতে পারি, আমি নোনা জলে স্নিগ্ধ ঠোঁটে আমি এক চিলতে হাসি চাই। সমুদ্রের গোধূলি লগ্নে পায়ে হাঁটতে চাই। আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, আমি অনেক অনেক ভালোবাসি তোকে, যা আমি তোকে আমার মুখের ভাষা দিয়ে বোঝাতে পারবো না। কতটা জায়গা নিয়ে তুই আমার মনের সিঁদুরটায় বসে আছিস। এতটা ভালোবাসা আমাকে? আমি আমার সিনিয়র প্রিয়সীকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার বড় শিখে দিলাম। সে আমার বুকে মাথা ঠেকিয়ে আকাশের পানে তাকিয়ে আকাশের উজ্জ্বল তারাগুলো দেখতে লাগলো। আমিও তাকিয়ে আছি আকাশের উজ্জ্বল চাঁদের দিকে, যে চাঁদটা ঘোর অন্ধকার কাটিয়ে পৃথিবীকে আলো আলোকিত করেছে। সেই চাঁদটাকে আজ আমার কাছে এতটা মোহনীয় লাগছে না। কিভাবে লাগবে? কারণ আমার কাছে যে আকাশের এই চাঁদ থেকেও সুন্দর একটা চাঁদ আমার বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। আকাশের চাঁদকে তো হাজার ইচ্ছে করলেও ছুঁয়ে দিতে পারবো না, কিন্তু আমার কোলে বসে থাকা চাঁদকে ছুঁয়ে দিতে পারবো। তার আলোর আবরণে নিজেকে জড়িয়ে নিতে পারবো। এতক্ষণ ধরে বসে রাতের প্রকৃতির সৌন্দর্য আর মধু পূর্ণিমা চাঁদের আলোয় দুজন হারিয়ে গেছি বলতে পারবো না। এই কি? চলো না রুমে যাই, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আর একটু থাকি না? না চলো, রাত প্রায় ভোর হতে চললো। দুজন হাত ধরে নিচে নামতে লাগলাম। হঠাৎ করে সিঁড়ির কাছে গিয়ে আমার শাকচুনি দাঁড়িয়ে পড়লো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আমি যাব না। তাহলে কি সারা রাত ছাদে থাকবা? জানি না। আমি জানি শাকচুনি কি জন্য দাঁড়িয়ে পড়েছে। আমি বুঝতে পেরেছি। আমি আর কিছু না বলে তাকে কোলে তুলে নিলাম। সেই সাথে তার হাত দুটো দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। তুই যেতে পারবা না বললেই তো হয়। সব কথা কি মুখে বলতে হবে? তুই বুঝিস না? তুমি না বললে আমি কিভাবে বুঝবো? আমি ছোট্ট মানুষ। এই কথা বলে তার দুই হাত দিয়ে আমার মাথাটা একটু নিচে নামিয়ে আমার ঠোঁটটা ঠোঁট দিয়ে ভালোবাসার পরশ দিতে লাগলো। আরে কি করছো? পড়ে যাবো তো। আগে রুমে চিনি, তারপর দেখবো কি করতে পারো। যা বুঝতে ছেলে। এই কথা বলে আমার বুকে বুক লোকালো। আমি আমার সিনিয়র প্রিয়সীকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছি। তার সামনে অগণিত ভবিষ্যতের স্বপ্ন দেখছি, যা শুধু সুখেরই স্বপ্ন। সেখানে দুঃখ বলে কোনো জিনিস বিরাম করবে না, শুধু থাকবে পরস্পরের অবিরাম ভালোবাসা, খুনসুটি ডাক আর ঝগড়া। সব মিলিয়ে এই তো ভালোবাসা। ভালোবাসার সেতু বন্ধনে একইভাবে দুজন একই স্বপ্ন দেখা, দুটো হাত একসাথে মুঠো করে একই পথে একই সাথে একই পথের যাত্রী হওয়া। আমি আর সেই ছোট্ট পাড়া বিনয়, আমি প্রেমের মাতাল হয়ে দিক দিগন্তে শেষ প্রান্তে দাঁড়িয়ে মনের মানুষকে ভালো লাগার কথা বলবো। আমি আকাশ বাতাস কাঁপিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সমুদ্রের পাড়ি দাঁড়িয়ে অপর সেই সমুদ্রের পাড়ি দিয়ে বাট আকাঙ্ক্ষা মনে জাগিয়ে ভালোবাসার ছোট্ট নৌকা দিয়ে সমুদ্রের সেই পথের যাত্রী হয়ে যাব। বেঁচে থাকুক সত্যিকারের ভালোবাসাগুলো সবার হৃদয় মন্দিরে, যে মন্দিরে প্রবেশ করে মন্দিরের পবিত্রতা রক্ষা করবে।